আসসালামু আলাইকুম সবাইকে। ক্যামটকে সবাইকে স্বাগতম। আমরা ক্যামটক এর আগেও কয়েকটা করেছিলাম। প্রথম করেছিলাম আমরা জুনের 4 তারিখ এবছরের। তো ওইটার টপিক ছিল প্রোটন রেডিয়াস পাজল। আর আরেকটা করা হয়েছিল রিসার্চ এথিক্স নিয়ে। তো ওইগুলা আমাদের ওয়েবসাইটে দেয়া আছে, ওইগুলা যে কেউ চাইলে দেখে নিতে পারেন। আর আমাদের আজকের যে ক্যামটক, আজকের ক্যামটক আমরা ওয়ার্ল্ড স্পেস উইক ওইটা সেলিব্রেশনের একটা পার্ট হিসাবে আমরা করছি। তো আজকের এই ওয়ার্ল্ড স্পেস উইকটা অক্টোবরের 4 তারিখ থেকে 10 তারিখ করা হয়। তো ওইটা ঘোষণা করা হয়েছিল 1999 সালের 6 ডিসেম্বর। তো এই যে অক্টোবরের 4 এবং 10 তারিখ, এই ডেট গুলা যে ঠিক করা হয়েছে, এই ডেট গুলো আসলে ইতিহাসে মানে খুব গুরুত্বপূর্ণ একটা স্থান দখল করে আছে। যে 4 অক্টোবর 1957 সালে মানুষের তৈরি প্রথম স্যাটেলাইট আকাশে মানে উৎক্ষেপণ করা হয়। আর হলো 10 অক্টোবর 1967 সালে আউটার স্পেস ট্রিটি একটা সন্ধি চুক্তি করা হয়, এই চুক্তিটা স্বাক্ষর করা হয়। ওইটা ওই এরকম আর কি, যে মানে পৃথিবীর বাইরের যে গবেষণাগুলা বা হচ্ছে স্পেস ব্যবহারের যে চুক্তি, ওই চুক্তিটা স্বাক্ষর করা হয়েছিল। আর আজকে আমাদের সাথে ক্যামটক দ্য প্রসেস অফ ডিটেক্টিং লাইফ অন রিমোট প্ল্যানেটস, এখানে আমাদের সাথে গেস্ট হিসাবে যুক্ত আছেন খান মোহাম্মদ বিন আসাদ স্যার। স্যারের নাম প্রথম শুনেছিলাম আরজি জার্নাল ক্লাবে, যদিও আরো আগে শোনা উচিত ছিল। আরজি জার্নাল ক্লাবটা হলো আইইউবির একটা রিসার্চ গ্রুপ, অ্যাস্ট্রোনমিক্যাল রিসার্চ গ্রুপ আরজি। তো ওইখান থেকে স্যার একটা জার্নাল ক্লাব খুলেছিলেন, যেখানে স্টুডেন্টদেরকে বিভিন্ন ভাবে গাইড করা হয় বা হেল্প করা হয় আর কি, অ্যাস্ট্রোনমি বিষয়ে পড়াশোনা বা রিসার্চ সম্পর্কে। তো স্যার এখন বর্তমানে আইইউবিতে ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল সায়েন্সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যুক্ত আছেন। স্যার পিএইচডি করেছিলেন রেডিও অ্যাস্ট্রোনমিতে ইউনিভার্সিটি অফ গ্রিনঙ্গেনে, নেদারল্যান্ডসে। আর স্যার মাস্টার্স করেছিলেন একটা জয়েন্ট একটা প্রোগ্রামে, এরাসমাস মেন্ডাস, উচ্চারণটা মনে হয় একটু ইয়ে, যাই হোক। মন্ডুস। হ্যাঁ হ্যাঁ, ইরাসমাস মান্ডোস। কয়েকটা ইউনিভার্সিটি, কয়েকটা দেশে সম্ভবত স্যার, নাকি? হ্যাঁ, 3টা দেশ, জার্মানি, ইতালি, অস্ট্রিয়া। এই কয়েকটা দেশ ওই মিলিত হয়ে একটা মাস্টার্স প্রোগ্রাম। আমি স্যারকে অনুরোধ করব, স্যার যদি স্যারের এডুকেশনাল জার্নি আর হচ্ছে এখন বর্তমানে স্যার কি কি কাজ করছেন এগুলো দিয়ে এগুলো বলে যদি টকটা শুরু করতেন আর কি। আচ্ছা, শুরু আচ্ছা, হ্যাঁ, আমি হ্যাঁ, পড়াশোনা নিয়ে বলতে পারি শুরুতে। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো আমি আইইউটি তে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি। সেটা 2009 শেষ হয়েছে। তারপর 2010 মাস্টার্স করতে যাই। এমনিতে নর্মালি তো ইঞ্জিনিয়ারিং থেকে মানুষ খুব একটা যায় না ফিজিক্সে, বা মনে করে অনেক কঠিন, যেটা আসলে কঠিন। কিন্তু এখন আসলে ইউরোপেও দেখছি যে ইঞ্জিনিয়ারিং থেকে অনেকে আসে, অ্যাস্ট্রোনমি পড়তে আসে। হয়তো ফিজিক্সে পড়বে না কেউ, মানে অ্যাস্ট্রোনমিতে অনার্স, সরি ইঞ্জিনিয়ারিং এ অনার্স করে পিওর ফিজিক্সে মাস্টার্স কম পাওয়া যায়, কিন্তু অ্যাস্ট্রোনমিতে পাওয়া যায়, যেহেতু অ্যাস্ট্রোনমি অনেক ইন্টারডিসিপ্লিনারি। মানে অ্যাস্ট্রোনমি মানে যেহেতু শুধুই ফিজিক্স না, মানে এটার ভিতরে অনেক কিছু করা যায়, ইঞ্জিনিয়ারিং রিলেটেড অনেক কিছু করা যায়। সেজন্য আর কি, যে কারণে আমার অনার্সের থিসিসের টপিক করছিলাম অ্যাস্ট্রোনমি রিলেটেড কিছু একটাতে, যেটার সাথে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্লাস অ্যাস্ট্রোনমি। যে কারণে রেডিও অ্যাস্ট্রোনমি সিলেক্ট করা, কারণ রেডিও অ্যাস্ট্রোনমিতে কাজ করা হয় রেডিও টেলিস্কোপ নিয়ে, রেডিও ডিশ, যেটা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর একটা বড় বিষয়। এটা হচ্ছে অ্যান্টেনা বা টেলিকমিউনিকেশন। তো এটার সাথে একটা বড় কানেকশন আছে। ইলেকট্রিক্যাল বা বিশেষ করে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর কিছু জিনিস জানা থাকলে রেডিও অ্যাস্ট্রোনমিতে সুবিধা হয়, যেটা আমার কাজে লাগছে। পরে আমার মাস্টার্স ছিল জেনারেল অ্যাস্ট্রোনমি এন্ড অ্যাস্ট্রোফিজিক্স, সেখানে ইঞ্জিনিয়ারিং এর কিছু ছিল না। কিন্তু তারপরে আবার পিএইচডি তে আমি ফিরে গেছি হচ্ছে রেডিও অ্যাস্ট্রোনমিতে। তারপরে পোস্টডকও ছিল আমার সাউথ আফ্রিকাতে, সেটাও অ্যাকচুয়ালি সাউথ আফ্রিকান রেডিও অ্যাস্ট্রোনমি অবজারভেটরি বলে, সো এটাও রেডিও অ্যাস্ট্রোনমি। এখন আমি মূলত রেডিও অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করি, কিন্তু পাশাপাশি এক্স রে নিয়েও কিছু কাজ করার চেষ্টা করছি। সো এক্স রে এবং রেডিও, এই দুইটাই আমার মেইন ফিল্ড।
সো দুইটা আসলে দুই প্রান্তে। সো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম যদি কেউ চিন্তা করে তাহলে এক সাইডে রেডিও মানে ওয়েভলেন্থ সবচেয়ে বেশি, আরেক সাইডে হবে এক্স রে যেটার ওয়েভলেন্থ সবচেয়ে কম। আর অপটিক্যাল যেটা আমাদের দৃশ্যমান আলো সেটা মোটামুটি মাঝামাঝি জায়গায় বলা যায় রেডিও আর এক্স রে। এবং আসলে রেডিও অ্যাস্ট্রোনমি সবার প্রথমে শুরু হয়েছে অপটিক্যালের পরে, হয়তো 1930-এর দশকে শুরু হয়েছে। কিন্তু এক্স রে আসলে সবার আগে মানে অপটিক্যাল লাইটের বাইরে প্রথম যে রেডিয়েশন আবিষ্কৃত হয়েছিল সেটা ছিল এক্স রে। যে কারণে যে হেনরিক হার্স যখন রেডিয়েশনটা আবিষ্কার করছিল ও জাস্ট একটা নাম দিয়েছিল আননোন রেডিয়েশন, মানে এক্স। ফিজিক্সে যেরকম আননোন কিছু হলে আমরা বলি এক্স, তো সেই জন্য এটা বলছিল এক্স রে, যে আমরা জানি না জিনিসটা কি, কিন্তু এটা নিশ্চিতভাবে দৃশ্যমান আলো না, তো এই জন্য এটার নাম হয়েছিল এক্স রে। তো এক্স রে যদিও আবিষ্কার হয়েছে রেডিওর আগে, কিন্তু রেডিও অ্যাস্ট্রোনমির দিক থেকে চিন্তা করলে রেডিও অ্যাস্ট্রোনমি আগে শুরু হয়েছে, কারণ এক্স রে যেহেতু পৃথিবীতে আসে না, এক্স রে দেখতে হলে পৃথিবীর বাইরে যেতে হয়, বায়ুমণ্ডলের বা অ্যাটমসফিয়ারের উপরে যেতে হয়, স্পেসে যেতে হয়। যাই হোক, মোটামুটি এটাই হচ্ছে আমার সম্পর্কে বলা যায়, আমার ব্যাকগ্রাউন্ড কি ছিল এবং এখন কি। এখন আমি মেইনলি চেষ্টা করতেছি আসলে, যেহেতু আমি যেখানে আছি আইইউবি তে দেখা যায় ফিজিক্স স্টুডেন্ট খুব কম, সব মিলায় 10 জন, মানে চারটা চারটা ইয়ার মিলায় হয়তো 10-15 জন হবে। সো ফিজিক্স স্টুডেন্ট খুব কম, ম্যাথেও কম, বেশি স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং। সো আমি চেষ্টা করতেছি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টরাও যদি কিছু কিছু ফিজিক্স বা অ্যাস্ট্রোফিজিক্স শিখতে পারে তাহলে ওরাও কিছু কাজ করতে পারবে। এটাই মোটামুটি ব্যাকগ্রাউন্ড নিয়ে। আর কোনো প্রশ্ন না থাকলে আমি শুরু করতে পারি টপিকটা। জি স্যার, শুরু করুন। আচ্ছা, এখন আমার হচ্ছে, যদিও ওই টাইটেল যেটা তোমরা ঠিক করছো আমারটা আরেকটু জেনারেল হবে। সো যদিও হ্যাঁ টাইটেলটা ছিল দ্য প্রসেস অফ ডিটেক্টিং লাইফ এন্ড রিমোট প্ল্যানেটস, হ্যাঁ আমার মেইন বিষয় এটা, কিন্তু ওইদিকে যাওয়ার আগে আরেকটু জেনারেল জায়গা থেকে শুরু করতে চাই। তাহলে যেটা, আর সেটা করার জন্য আমার শেয়ার করতে হবে, এক সেকেন্ড। আমি আমার আইপ্যাডের স্ক্রিনটা শেয়ার করতেছি, ওইখানে আমি সবকিছু দেখাবো। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, করবো। ওকে, হ্যাঁ। সো মাঝখানে যে কেউ চাইলে প্রশ্ন করতে পারো। আমি যদিও আরেকটা জিনিস শুরুতেই বলে রাখতে হবে, সেটা হচ্ছে আমি অবশ্যই কথা বলবো মূলত অ্যাস্ট্রোবায়োলজি নিয়ে, কারণ এই যে অন্য কোনো গ্রহে প্রাণ, প্রাণ বলতেছি না, আমি জীবন শব্দটা ইউজ করতেছি, যদিও এটা একটু উইয়ার্ড লাগতে পারে কারো কাছে, কারণ জীবন মানে আমরা বুঝি মানুষের জীবন, আমার জীবন, জীবন খারাপ যেতেছে বা এই টাইপের কিছু। কিন্তু যেহেতু জীবন শব্দটা সরাসরি জীব থেকে আসতেছে, কারণ প্রাণ থেকে আমরা প্রাণী বানাইতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে প্রাণী, জীবন, জীব মানে তো প্রাণী না, উদ্ভিদ আছে। সো প্রাণের চেয়ে জীবন শব্দটা বেশি ভালো, কারণ এটা জীব থেকে আসতেছে। সো লাইফ যেটা ইংলিশে বলে সেটাকে আমি জীবন বলতেছি। এখন অন্য কোনো গ্রহে জীবন খোঁজার যেই খোঁজা বা এই ধরনের সবকিছু যেই সায়েন্সের আন্ডারে করা হচ্ছে বর্তমানে, এটার নাম হচ্ছে অ্যাস্ট্রোবায়োলজি। এবং আমি এই জন্য শুরু করতে, আমি মূলত একটা ওভারভিউ দেওয়ার, আমি মেইনলি একটা রিভিউ পেপারের উপর ভিত্তি করে আলোচনাটা করতেছি। কেউ চাইলে পেপারটা পড়তে পারো, পেপারটা আমি পাঠাইছিলাম তোমাদেরকে, সো এটা শেয়ার করতে পারো ইন্টারনালি, সমস্যা নাই। সো ওই পেপারটা খুবই ইন্টারেস্টিং, যদিও মনে রাখতে হবে পেপারটা একটু আগের, 2005 সালের। সো 5-এর পরে আরো অনেক কিছু হয়েছে। সো আমি এখন যা বলতেছি তার অনেক কিছুই হয়তো একটু ব্যাকডেটেড হয়ে গেছে, কিন্তু মূল কনসেপ্ট গুলো চেঞ্জ হয়নি। এবং এটা আরেকটা সুবিধা, অ্যাস্ট্রোনমির যে কোনো একটা ফিল্ড সম্পর্কে একটা ওভারভিউ পাইতে হলে এটা খুব ভালো একটা উপায়, যে ওইটার উপরে একটা রিভিউ পেপার পড়া, কারণ রিভিউ পেপার গুলো দেখা যায় ওই বিষয়ের সবচেয়ে বড় এক্সপার্ট কারো লেখা হয়, যেমন এটার ক্ষেত্রে অ্যাস্ট্রোবায়োলজি। আর শুরু করতেছি হচ্ছে একটা ছোট ব্যাপার দিয়ে, যেটা হচ্ছে কেউ যদি, জানি না তোমরা এটার কথা জানো কিনা, গুগল বুকস এনগ্রাম নামে একটা জিনিস আছে, যেখানে কেউ একটা শব্দ লিখে সার্চ করলে দেখায় যে ওই শব্দের ইউজ গত 50 বছরে কিরকম ছিল, কখন বেশি ছিল কখন কম ছিল। সো এইখানে আমি, হ্যাঁ কিছু বলতে চাচ্ছি। হ্যাঁ স্যার, এটা দেখছি আর কি। আচ্ছা, হ্যাঁ। সো এখানে আমি যেটা দেখাতে চাচ্ছি, আমি দুইটা শব্দ সিলেক্ট করছি, অ্যাস্ট্রোবায়োলজি আর এক্সোবায়োলজি। দুইটা শব্দ যখন প্লট করি, এটা গুগল বুকস থেকে নেওয়া। সো গুগল বুকসে ও জাস্ট সার্চ করে যে এই শব্দ দুইটা কোথায় কোথায় আছে, কতবার আছে। সো বেসিক্যালি দেখা যাচ্ছে লাল লাল যেটা সেটা হচ্ছে এক্সোবায়োলজি, আর নীলটা হচ্ছে অ্যাস্ট্রোবায়োলজি। ইন্টারেস্টিংলি শুরুতে মানুষ এটাকে এক্সোবায়োলজি বলতো। তার মানে হচ্ছে এক্সো মানে হচ্ছে যেখানে এক্সো প্ল্যানেট যেটা, বা এক্সো প্ল্যানেট।
বা এক্সোবায়োলজি, আচ্ছা আমি এখনো শিওর না এটাকে কি ওরা এক্সো বলে না এক্সো, সম্ভবত এক্সো। যাই হোক, সো এক্সোবায়োলজি, না এক্সোবায়োলজি উইয়ার্ড লাগতেছে, আচ্ছা এক্সোবায়োলজি বলি, যদিও এক্সো প্ল্যানেটের ক্ষেত্রে হয়তো অন্যরকম হবে। যাই হোক, তো শুরুতে ওরা ওইভাবে শুরু করছিল কারণ এটা ছিল পৃথিবীর বাইরের যে কোনো, পৃথিবীর বাইরের বায়োলজি, এক্সো মানে বাইরে। আপনি বাংলায় যেটা আছে বহির্গমন বা বহিযোগ করলেই বাইরের হয়, ওইটাই হচ্ছে এক্সো। তো শুরুতে এক্সো ছিল, এবং এক্সোর যে কার্ভটা ইন্টারেস্টিং, ওইখানে দুইটা পিক আছে। একটা পিক দেখা যাচ্ছে 1960-এর দশকে, এক্স এক্স অ্যাক্সিসে কিন্তু হচ্ছে বছর। সো 1960-এর এক্স্যাক্টলি 69-এ তো বোধহয় ওই যে চাঁদে গেছে প্রথম মানুষ। সো যখন স্পেস টেস্ট শুরু হয়েছিল, তার মানে রাশিয়া আর আমেরিকার মধ্যে যে স্পেস রেস ছিল, সেটার একটা ড্রাইভিং ফোর্স হয়তো ছিল এই যে বাইরে প্রাণ খোঁজার চেষ্টা করা, বাইরে জীবন খোঁজার চেষ্টা করা, যে কারণে এক্সোবায়োলজি শব্দটা হঠাৎ ওরা এত ইউজ করতে শুরু করছে, পৃথিবীর বাইরে কিছু আছে কিনা দেখানোর জন্য। তো একটা পিক দেখা যাইতেছে তাহলে 60s-এ, 60-এর দশকে। তারপরে আরেকটা পিক ইন্টারেস্টিংলি 90 সালের ঠিক দুই দিকে, যেটা একটু উইয়ার্ড, যেটা আমি এখনো ব্যাখ্যা করতে পারতেছি না যে কেন ওইখানে একটা পিক। একটা ব্যাপার হইতে পারে যে 1990, 89, 90, 92 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে। সো ওই সময়টা হয়তো আমেরিকার জন্য আরেকটা বড় ইম্পেরিয়াল সাকসেস ছিল। এবং ইন্টারেস্টিংলি এক্সোবায়োলজি শব্দটা শুরু করছিল নাসা, প্রথম সবচেয়ে বেশি ইউজ করা, পরবর্তীতে এসা ওইটা ইউজ করছে। তো নাসা, এসা হচ্ছে ইএসএ, ইউরোপিয়ান স্পেস এজেন্সি, নাসা তো হচ্ছে আমেরিকারটা। সো সম্ভবত ওই দুইটা পিক ওই যেটা ব্যাপারই কারণ করে, দুইটা পিক হচ্ছে মেইনলি ইউরোপ এবং আমেরিকার বিজয় রাশিয়ার বিরুদ্ধে, অনেকটা ওইভাবে চিহ্নিত করা যায়। যাই হোক, সো এই জন্য এক্সোবায়োলজি। কিন্তু পরে দেখা গেছে যে 2000-এর পর থেকে হঠাৎ করে অ্যাস্ট্রোবায়োলজি উপরের দিকে ওঠা শুরু করছে এবং এক্সো নামা শুরু করছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে নামা শুরু করছে, কারণ তখন দেখা গেছে যে আগে ব্যাপারটা ছিল মোর যারা স্পেস এক্সপ্লোর করতে চায়, সরাসরি অন্য 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 জায়গায় জীবন খুঁজে পেতে পেতে চায়, তাদের মাথা ব্যথার ব্যাপার ছিল এটা লিটারালি খোঁজার চেষ্টা করা। কিন্তু 2000-এর পরে আমার ধারণা যেটা হয়েছে সেটা হচ্ছে সায়েন্টিস্টরা আসছে মোর, যারা এই ব্যাপারটাকে আরো ডিটেল করার চেষ্টা করছে। এবং যখন ওরা এক্সোবায়োলজি মানে পৃথিবীর বাইরের জীবন নিয়ে চিন্তা করা শুরু করছে, তখন শুরুতেই বুঝতে পারছে যে এটা এমন একটা ফিল্ড, এখন আমি যদি সরি এখানেই থাকি, এটা এমন একটা ফিল্ড যে এই ফিল্ডের কোনো বিষয়বস্তু নাই। মানে হচ্ছে কেউ বলতে পারে অ্যাস্ট্রোবায়োলজির তো কোনো বিষয়ই নাই, বিষয় মানে হচ্ছে তার সাবজেক্ট ম্যাটার আর কি, যা নিয়ে সে কাজ করে, একটা বিজ্ঞানের বিষয় ধর। কারণ বিষয় শব্দটার সাথে আবার আশয়, যেমন আমরা যখন বিষয় আশয় বলি, তার মানে হচ্ছে সম্পত্তি। সো বিষয় শব্দ অনেক যদিও সাবজেক্ট মনে করে, বিষয় অর্থ একই সাথে আবার সম্পত্তি টাইপের, যে সে কি নিয়ে কাজ করে, তার কাজের ভিত্তি কি। সো অনেকে মনে করতে পারে যে অ্যাস্ট্রোবায়োলজির তো বিষয়ই নাই, কারণ পৃথিবীর বাইরে তো কোনো কিছু পাওয়াই যায়নি, তাহলে এই ফিল্ড কাজ করবে কিভাবে। হয়তো ওই জন্যই ওরা এটাকে অ্যাস্ট্রোবায়োলজি করছে, যে হ্যাঁ পৃথিবীর বাইরে কোথাও নাই কিন্তু পৃথিবীতে আছে। এখন আমরা যদি অ্যাস্ট্রোবায়োলজি বলতে মহাবিশ্বের যে কোনো জায়গায় জীবন বুঝি, তাহলে আমাদের বড় একটা ল্যাবরেটরি ইতিমধ্যে আছে, সেটা হচ্ছে পৃথিবী। পৃথিবীতে যথেষ্ট কাজ করার পরে কেউ চিন্তা করতে পারে যে, বা বের করার চেষ্টা করতে পারে এরকম কোনো কিছুই অন্য কোনো গ্রহে তৈরি হওয়া সম্ভব কিনা। সেই জন্য ওরা একটা সেই জন্য ওরা এক্সোটা বাদ দিছে, কারণ এক্সো বায়োলজি কিন্তু বাই ডেফিনেশন পৃথিবীকে বাদ দিয়ে দিতেছে, কারণ এক্সো মানে তো বাইরের, ঘরের না। এই জন্য এক্সো বায়োলজি শব্দটা আর ছিল না, পরবর্তী অ্যাস্ট্রোবায়োলজি আসছে। এবং এই আমি যে পেপারটা মূলত আলোচনা করতেছি, এই পেপারের না আচ্ছা এটা ছিল না, এই পেপারের শুরুতে, এই রিভিউ পেপারের শুরুতে এই জিনিসটা নিয়ে আলোচনা আছে যে অ্যাস্ট্রোবায়োলজি কি তাহলে এমন একটা সায়েন্স কিনা যেটা বিষয়হীন, যেটার কোনো বিষয় নাই। কিন্তু না, ওটা বলা যায় না, কারণ বিষয় আসলে আছে, কারণ অ্যাস্ট্রোবায়োলজির ভিতরে পৃথিবীও ইনক্লুডেড। সেই ক্ষেত্রে চিন্তা করতে হবে অলমোস্ট পুরো বায়োলজি অ্যাস্ট্রোবায়োলজির মধ্যে ইনক্লুডেড, কারণ বায়োলজি হচ্ছে শুধু পৃথিবীর জীবন, কিন্তু অ্যাস্ট্রোবায়োলজি হচ্ছে পুরা মহাবিশ্বের জীবন বা ইউনিভার্সের জীবন। তো সেদিক থেকে চিন্তা করলে বলা যায় যে হ্যাঁ বিষয় আছে, এবং এটা নিয়ে যথেষ্ট কাজ আরো এই কারণে করা যায় যে পৃথিবীর বাইরে যদিও এখনো কেউ খুঁজে পায় নাই, কিন্তু অনেক কিছুই ফিজিক্সের অনেক শাখায় এমন ভাবে শুরু হয়েছিল, যখন ব্রাঞ্চটা যখন শুরু হয়েছে তখন তার বিষয় ছিল না, মানে তার বিষয় সম্পর্কে সে নিজেই নিজেই নিশ্চিত ছিল না। যেমন একটা উদাহরণ, অ্যাটমিক ফিজিক্সের জন্ম কেউ 2500 বছর আগেও বলতে পারে, কারণ গ্রিসে, ইউরোপে এবং ইন্ডিয়াতে দুই জায়গায় ইকুয়ালি অ্যাডভান্সড অ্যাটমিক থিওরি ছিল। যেমন আমরা যেটাকে পরমাণু শব্দ, অনেকে মনে করে পরমাণু শব্দটা হয়তো অ্যাটম থেকে অনুবাদ করা হয়েছে, ব্যাপারটা তা না। পরমাণু শব্দটা 2500 বছর আগে ইন্ডিয়াতে ছিল, কারণ পরমাণু একটা তত্ত্বই ছিল ইন্ডিয়াতে, যেটার ভিত্তি ছিল যে প্রকৃতির সবকিছু পরমাণু দিয়ে তৈরি। তো এই থিওরি তো ছিল 2500 বছর আগে ছিল, গ্রিসেও ছিল, যেটা অ্যাটমিক ফিজিক্স গ্রিক ভাষায়। কিন্তু অ্যাটম যে আসলেই আছে ওটা তো ওরা কেউ জানতো না। যেমন ডাল্টন যখন প্রথম অ্যাটমিক থিওরিকে আরেকটু ফিজিক্যালি রিয়েল করার চেষ্টা করছে, সেও জানতো না যে অ্যাটম আসলে আছে কিনা।
সে ভাবছে যে হ্যাঁ অ্যাটম নামক একটা কিছু ধরে নিলে সুবিধা হয় কাজের, সেজন্য করছে। এমনকি আইনস্টাইনের 1905 সালের যে কাজ স্পেশাল রিলেটিভিটি, এর সাথে যে আরেকটা পেপার ছিল ব্রাউনিয়ান মোশন, বলা হয় ব্রাউনিয়ান মোশন নিয়ে আইনস্টাইনের যে পেপারটা, ওই পেপার পাবলিশ হওয়ার আগে কোনো প্রমাণ ছিল না, মানে কেউ নিশ্চিতভাবে বলতে পারতো না যে অ্যাটম আসলেই আছে। সো কিন্তু অ্যাটমিক ফিজিক্স তো 2000 বছরের। তো সেই সেন্সেই বলা যায় যে হ্যাঁ অ্যাস্ট্রোবায়োলজি, জীবন আসলে আছে কিনা এখনো কেউ জানে না, কিন্তু থাকার সম্ভাবনাটা এতই পসিবল, মানে এতই সম্ভব যে এইটা নিয়ে কাজ করা যায় স্টিল। যেমন প্রাচীন গ্রিক বা প্রাচীন ভারতীয়দের মনে হয়েছে যে অ্যাটম থাকতে পারে, এটা এতই সম্ভাব্য একটা জিনিস। যাই হোক, এখানে আমার কিছু আর বলার নাই, আমার মেইনলি এই জিনিসটাই দেখানোর কথা, একটা হিস্টোরিক্যাল ওভারভিউ। আমি নেক্সট যেটাতে চলে যাব, আমি আসলে ওই পেপারেরই কিছু জিনিস ধরে ধরে আলোচনা করতেছি। সো প্রথমে আমরা যদি এটা নিয়ে আলোচনা করতে চাই, প্রথম যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে জীবন কি জিনিস, সেটা সংজ্ঞা দিতে হয়। কিন্তু সমস্যা হচ্ছে সংজ্ঞা দেওয়া অনেক কঠিন। সংজ্ঞা দেওয়া কঠিন এই কারণে যে জীবনের যে কেমিক্যাল বেসিস, এটা যদি খুঁজে পাওয়া না যায় তাহলে তো এটা খুঁজে পাওয়া সম্ভব না, জীবন কি সংজ্ঞায়িত করা সম্ভব না। এখানে আরেকটা উদাহরণ এখানে দেওয়া যায়, সেটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি কত 1400 সালের দিকে, 1400-1500 সালের দিকে পানির সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু পারে নাই, পুরোপুরি ব্যর্থ হয়েছে। কারণ ও তো হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে যে পানি গঠিত এটাও জানতো না, হাইড্রোজেন অক্সিজেন কিছুই ছিল না তখন। তো কিন্তু ও বলছে তারপর তো পানির একটা সংজ্ঞা দেওয়া দরকার, কিন্তু ও যে সংজ্ঞা দিচ্ছে ব্যাপারটা অনেকটা এরকম যে পানি খাইতে কেমন, পানির স্বাদ কেমন, বা পানি কিভাবে ফ্লো করে, পানির ওয়েভ কেমন, কিভাবে কাজ করে, এরকম অনেক কিছু দিয়ে ও একটা সংজ্ঞা দাঁড় করানোর চেষ্টা করছে। কিন্তু সংজ্ঞাটা ভালো হয় নাই, কারণ হচ্ছে ওই একই সংজ্ঞায় অন্য অন্য কোনো এলিমেন্টও ফেলা যায়। সো ওইটা পুরোপুরি পানির ইউনিক সংজ্ঞা হয় না। কিন্তু যখন অ্যাটমিক থিওরি আরো ভালো হলো এবং যখন কেমিস্ট্রির জন্ম হলো, তখন দেখা গেল যে পানি আসলে জাস্ট H2O। সো H2O দিয়ে যদি কেউ পানির সংজ্ঞা দেয় তাহলে এখানে কোনো অ্যাম্বিগুইটি নাই, নিশ্চিতভাবে তার মানে বলা যাবে। তার মানে স্যার হ্যাঁ, একটা বিষয় হলো যে ক্যারেক্টারিস্টিক্স দিয়ে যদি কোনো কিছুকে ডিফাইন করতে চাই তাহলে ওই ডেফিনেশনটা তেমন ভালো হবে না, তাই তো? হ্যাঁ, এটাই বলা যায় যে ওই ডেফিনেশনটা মানে যেটাকে ইংলিশে বলে মানে ওই আনঅ্যাম্বিগুয়াস হবে না, ওটার মধ্যে অ্যাম্বিগুইটি থাকবে, মানে ওই একই ধরনের জিনিস অন্য অন্য জায়গায় খুঁজে পাওয়া যেতে পারে। কিন্তু যখন এই জন্য বলা হয় সংজ্ঞার সাথে থিওরি জিনিসটা কানেক্টেড, কোনো কিছুরই সংজ্ঞা দেওয়া যায় না। ও ইন্টারেস্টিংলি আমি এখানে ওই যে বাংলা, আমি একটু নতুন ভাবে বাংলা লেখার চেষ্টা করতেছি, এই জন্য মাঝে মাঝে আমি অন্য ধরনের বানান ইউজ করবো, যেটা নিয়ে যেমন সংজ্ঞার অরিজিনাল বানান এইটা, কিন্তু আমি এখানে এটা ইউজ করতেছি গয়াকার দিয়ে। যাই হোক, কারণ হচ্ছে আচ্ছা ওইটা নিয়ে আলোচনা করার দরকার নেই, কিন্তু সংজ্ঞা যেরকম, কিন্তু সংজ্ঞার সাথে থিওরির কনসেপ্টটা কানেক্টেড। ইন্টারেস্টিংলি থিওরি যে বাংলা যেটা তত্ত্ব, তত্ত্ব শব্দটা যদি কেউ ভেঙে দেখে তাহলে এটা দেখবে তৎ যোগ ত। আমরা জানি যে যে কোনো শব্দের শেষে তয় ব যোগ করলে ওইটা ইয়া হয়ে যায়, ওইটা হচ্ছে যেমন ভালো থেকে আমরা ভালোত্ব করি, ওইরকম একটা ব্যাপার। তার মানে এখানে তত্ত্ব মানে হচ্ছে তার তো, মানে কোনো কিছু তৎ মানে কি, তৎ মানে হচ্ছে কোনো একটা জিনিস, কোন একটা জিনিসের ওই জিনিস হওয়া বলতে কি বুঝায়, সেটাই হচ্ছে তত্ত্ব। কারণ এটা হচ্ছে যেমন আমরা বলি ভালোত্ব, ভালো থেকে ভালোত্ব, এরকম তত্ত্ব থেকে তত্ত্ব, স্যার, মানে আমরা। হ্যাঁ, এখানে কি যে তত্ত্বটা ওইটার বৈশিষ্ট্য বোঝাতে তত্ত্বর সাথে তয় বফলা লাগানো হয়েছে? আহ, আবার মানে আপনার আপনি বলতে হবে একটু। বললেন ভালোত্ব, মানে ভালোত্ব তো একটা বৈশিষ্ট্য, তো এখানে কি তত্ত্ব ওর সাথে তয় বফলা যেটা লাগানো হয়েছে এটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে তত্ত্বের, এরকম তত্ত্বের কিছু? হ্যাঁ মানে বৈশিষ্ট্য না ঠিক, যেমন আমি ভালোর পরে যদি ভালোত্ব লাগাই ব্যাপারটা অলমোস্ট হয়ে যায় যে আহ ভালো হচ্ছে একটা বিশেষণ, আমরা যদি হুম। বিশেষণ থেকে বিশেষ্য করতে চাই তখন তয়ব লাগাইতেছি, ভালো থেকে ভালোত্ব, মানে হ্যাঁ তাহলে ওটা ঠিক যে একটা গুণবাচক জিনিসকে যখন আমি নাউন হিসেবে বলতে চাই হ্যাঁ, তখন ওইটাকে তয়ব যোগ করা হয়। তারা এখানে তৎ মানে হচ্ছে দিস অর দ্যাট, ইংলিশে যেটা দিস অথবা দ্যাট, সংস্কৃতে এটা হচ্ছে তৎ, মানে যে কোনো জিনিসের ওই দ্যাট হওয়া মানে কি, এটাই হচ্ছে, এটা খুবই ইউনিভার্সাল বা জেনারেল একটা সংজ্ঞা। সো এই জন্যই বলা হয় যে তত্ত্ব শব্দটার মধ্যে ওইটা কানেক্টেড, মানে সংজ্ঞা বলেই আছে কিছু না, কোনো কিছু সংজ্ঞা দেওয়া সম্ভব না যতক্ষণ না ওই জিনিসটার তত্ত্ব বোঝা যাবে, যে ওই জিনিসটা হওয়া বলতে কি বুঝায়, মানে একটা থিওরি লাগবে। সো জীবন এক্স্যাক্টলি কি ওইটা যদি কেউ কেমিক্যাল ফর্মুলা দিয়ে লিখে দিতে না পারে, তার আগ পর্যন্ত জীবনের সংজ্ঞা সবগুলাই হবে ইমপারফেক্ট। কারণ আমরা এখন পর্যন্ত যত সংজ্ঞা আছে সবই হচ্ছে এই ধরনের গুণবাচক, মানে গুণ মানে কি বলা যায়, হ্যাঁ গুণবাচক। কিন্তু ওই গুণ থেকে ওইটাকে একটা নাউনে কনভার্ট করার জন্যই তত্ত্ব লাগে, সেই তত্ত্ব এখনো নাই, এটা জাস্ট বলে রাখার জন্য কিন্তু অনেক ধরনের চেষ্টা হয়েছে।
চেষ্টার ক্ষেত্রে শুরুতে বলা যায় যে ইন্টারেস্টিংলি ইন্ডিয়াতে বাংলায়, ইন্ডিয়া না বলে বাংলা বলি, যেহেতু তখন অবিভক্ত বাংলায় অনেক বেশি কাজ হতেছিল 19 শতকের শেষের দিকে এবং 20 শতকের শুরুতে অনেকের অনেক ইন্টারেস্টিং কাজ আছে। তার মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র বসুর অব্যক্ত নামে একটা বই আছে, সেটাও যদি কেউ পড়ো, যেটা বাংলা, এটা পপুলার সায়েন্স বুক, মানে ঠিক ইয়া বই না, সাইন্টিফিক বই না, কিন্তু এটা বাংলায় লেখা এবং ওইখানেও জীবন নিয়ে কিছু আলোচনা করছিল। কারণ জগদীশ চন্দ্র বসুকে অলমোস্ট বলা যায় প্রথম বায়োফিজিসিস্ট, যে একই সাথে বায়োলজি এবং ফিজিক্স কে কানেক্ট করার চেষ্টা করছে। তার সবকিছু ঠিক ছিল না, কিন্তু চেষ্টা করছে। জগদীশ চন্দ্র বসুর প্রায় 30-40 বছর পরে যে চেষ্টা করছিল ইউরোপে, সে হচ্ছে শ্রোডিঙ্গার। তার একটা বিখ্যাত বই আছে, নামই হচ্ছে হোয়াট ইজ লাইফ, যেটা ইন্টারেস্টিং কারণ হচ্ছে শ্রোডিঙ্গার তো আমরা জানি কোয়ান্টাম ফিজিক্সের জনকদের একজন হিসেবে, কিন্তু শ্রোডিঙ্গারের এটা অনেক বিখ্যাত লেকচার যেখানে ও একজন পুরোপুরি কোয়ান্টাম ফিজিসিস্ট হয়ে ও জীবনের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছে এবং অবশ্যই ব্যর্থ হয়েছে। ও একটা সংজ্ঞা দিছে, কিন্তু তারপরেও যেহেতু ও জাস্ট স্পেকুলেট করছে এবং ও নিজেই বলছে যে সেটা পারফেক্ট না এবং ওগুলো, এবং জগদীশ চন্দ্র যেরকম ও এমন জীবনের একটা, যেমন অনেকে মানুষ অনেকটা ভুল করে যে বলে যে উদ্ভিদ যে প্রাণী, এটা জগদীশ চন্দ্র প্রমাণ করছে না, এরকম ব্যাপারটা তা না। জগদীশ চন্দ্রের মূল ব্যাপারটা হচ্ছে ও একটা কমন বেসিস খোঁজার চেষ্টা করছে উদ্ভিদ এবং প্রাণীর, যে কি কমন বেসিসটা কি যেটার কারণে আমরা এদেরকে জীব বলতেছি। তো জগদীশ চন্দ্রের সংজ্ঞাটা অনেকটা মেকানিক্যাল ছিল, এটা ঠিক মানে কি বলা যায়, এটাকে কেমিক্যাল সংজ্ঞা ছিল না। মানে জগদীশ চন্দ্র বসু চিন্তিত ছিল না যে কি দিয়ে গঠিত হলে আমরা তাকে জীব বলবো, ওর মোর ব্যাপার ছিল যে কি ধরনের আচরণ করলে তাকে জীব বলা যায়। এবং যে কারণে জগদীশ চন্দ্র দেখানোর চেষ্টা করছে যে উদ্ভিদ এমন অনেক আচরণ করে যেগুলো প্রাণীর মতোই, যে কারণে উদ্ভিদকেও জীব বলা যায়। আচ্ছা, যাই হোক, ওগুলো অনেক প্রাচীন জিনিস, তারপরে অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে, কিন্তু এখনো মূল ব্যাপারটা তাই আছে যে জীবনের সংজ্ঞা আমরা এখনো জানি না। হয়তো সংজ্ঞা আসবে আজ থেকে 200 বছর পরে, কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু মোট কথা এরকম বোঝা যায় যে দেখলে চিনতে পারবো, এরকম একটা ব্যাপার। অবশ্য সব ক্ষেত্রে আবার দেখলেও চেনা যায় না। যেমন আণবিক জীবের ক্ষেত্রে মলিকুলার, আমরা জানি যে পৃথিবীর অধিকাংশ প্রাণী আসলে, অধিকাংশ জীব আসলে হচ্ছে মলিকুলার লেভেলে খুবই ছোট, এবং ওদের অনেকগুলার ক্ষেত্রেই জীব এবং জ্বরের সংজ্ঞার মধ্যে ডিফারেন্সিয়েট করা যায় না, মানে জীব জ্বর দুইটাই মনে হয়। যাই হোক, এটা ছিল, সো এটা জাস্ট বোঝানো যে আমি এখানে যা কিছু নিয়ে আলোচনা করছি তার মধ্যে অনেক কিছুই জাস্ট হচ্ছে প্রশ্নবোধক, মানে এখানে কোনো উত্তর নাই, শুধু প্রশ্ন আছে। নেক্সট ওই পেপারেও যেটা ছিল, সো আমিও নেক্সট যেটা আলোচনা করতেছি, ওকে আমরা জীবনের সংজ্ঞা নিয়ে মোটামুটি কিছুটা আলোচনা করলাম। এখন হচ্ছে যে, এবং বুঝলাম যে সংজ্ঞা না থাকলেও আমরা দেখলে চিনতে পারি এরকম একটা ব্যাপার আছে, এবং আমাদের ভিত্তি হচ্ছে পৃথিবীতে জীবন কি রকম সেটার উপরে বেস করে আমরা একটা চেনার চেষ্টা করতে পারি, যেহেতু কোনো ইউনিভার্সাল সংজ্ঞা নাই জীবনের। এখন পৃথিবীতে জীবন কিরকম সেটার নেক্সট ধাপ যেটা, সেই ক্ষেত্রে সেটার জন্য আমাদের আলোচনা করতে হবে জীবন কিভাবে তৈরি হয়। পৃথিবীতে যেভাবে তৈরি হয় সেটাকে, যেমন নাসার যে মঙ্গল মিশন ছিল, মার্স মিশন, যেটা 70-এর দশক থেকে, বা হ্যাঁ বোধহয় তখন থেকে ওদের প্ল্যানিং শুরু, তারপরে আরো অনেক হয়েছে। ওদের মূল থিওরি ছিল, ওদের কিন্তু শুরুতে, যেই কারণে আমি বলছি যে এক্সোবায়োলজি জিনিসটার এত পিক, একটা 60-এর দশকে আর একটা 90-এর দশকে, দুইটাই হচ্ছে ওদের, যেটা আরেকটা প্রমাণ করে যে অনেকে যে মনে করে সায়েন্স একটা খুবই নিরীহ জিনিস যেটা বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে বসে করে, এটা একটা ভুল ধারণা। সায়েন্স আসলে পলিটিক্স এর বহিঃপ্রকাশ। সো যেটা ওই এক্সোবায়োলজির দুইটা পিক, সরি আমার একটু পানি নিতে হবে। সরি, আচ্ছা, তো যেটা বলছিলাম যে হ্যাঁ মার্সের ওই পলিটিক্স এর ব্যাপারটা, যে কোন একটা দেশ সায়েন্সে কতটা, কোন একটা নির্দিষ্ট দিকে কতটা ফোকাস করবে, এটা অনেকটাই ওই দেশের পলিটিক্স এর উপর, অনেকটা না পুরোপুরি, 90% ওই দেশের পলিটিক্স দিয়ে নির্ধারিত। যেমন বাংলাদেশের সায়েন্সের উন্নতি কোনোদিন সায়েন্টিস্টদের মাধ্যমে হবে না, ওটা পলিটিশিয়ানদেরকে করতে হবে আগে। তো যখন পলিটিশিয়ানরা ওই পরিমাণ ইনভেস্ট করবে তখনই সায়েন্স ভালো হবে। কারণ সায়েন্স, অনেকে মনে করে যে আইনস্টাইন একজন অনেক কিছু করে ফেলছে জার্মানিতে, কিন্তু ব্যাপারটা তা না। আমরা হচ্ছে যে ওই যখন একটা বিশাল সমুদ্র দেখা যায়, মানুষ শুধু সমুদ্রের ওই বুদবুদটা দেখে, ঢেউয়ের উপরে যে বুদবুদটা, কিন্তু সমুদ্রের নিচে যে মানে 20-30 কিলোমিটার পর্যন্ত পানি আছে,
যেটা না থাকলে ওই তরঙ্গটা তৈরি হতো না। ওই সায়েন্স অনেকটা ওরকম। সো আইনস্টাইন হচ্ছে ওই ঢেউয়ের মতো, কিন্তু ওই ওদের যে ফিজিক্সের ভিত্তি, যেটা পলিটিক্সের উপরে ভিত্তি করে তৈরি, পলিটিক্স মানে সোসাইটি সমাজের উপরে ভিত্তি করে তৈরি, সেটা না থাকলে ওই ঢেউগুলো তৈরি হতো না। মেইন ব্যাপারটা হচ্ছে এটি। আচ্ছা যাই হোক, তো নাসার মিশনটা ছিল, বোঝা যাচ্ছে ওদের প্রথম দিকের ফ্যাসিনেশন ছিল এটা, পানি খোঁজার চেষ্টা করা, যে কারণে মার্স মিশনের স্লোগান ছিল ফলো দ্য ওয়াটার। মানে মার্সে আমাদের এমন সব জায়গায় যাইতে হবে যেখানে পানি আছে, কারণ পানি থাকলেই জীবন থাকতে পারে। কেন থাকতে পারে? কারণ মেইন কারণ এটা যে অনেকে যখন ইলেকট্রোম্যাগনেটিজম পড়তে যায় ফিজিক্সে, তখন কমনলি বলা হয় যে পানি হচ্ছে একটা ইলেকট্রিক ডাইপোল। কারণ পানিতে যদিও দুইটা হাইড্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণু মিলে টোটাল মলিকুলটা নিউট্রাল, কিন্তু ওই ডিস্টেন্সের কারণে এটার মধ্যে একটা ডাইপোলার ক্যারেক্টারিস্টিক আছে, যে কারণে এই কর্নারটা, অক্সিজেন কর্নারটা তুলনামূলক নেগেটিভ এবং এই প্রান্তটা তুলনামূলক পজিটিভ, যার ফলে এটা একটা ইলেকট্রিক ডাইপোল। সো এটা একটা পোলার মলিকুল, যে কারণে এটা একটা সলভেন্ট। ভালো সলভেন্ট তো যার ভিতরে যে কোনো কিছু দ্রবীভূত হয়ে যেতে পারে, এবং এটা যেহেতু পোলার সেই কারণে এটা একটা ইউনিভার্সাল সলভেন্ট হিসেবে কাজ করে। সো এখানে অনেক কেমিক্যাল এলিমেন্ট একসাথে এসে মিলিত হতে পারে, যেটা হওয়ার মাধ্যমে শুধুমাত্র হয়তো জড় পদার্থ থেকে জৈব পদার্থ তৈরি করা সম্ভব। এখন কেউ যদি তার মানে এখানে হচ্ছে এই জড় থেকে জৈব পদার্থ কতটুকু তৈরি হতে পারবে সেটার জন্য একটা ভালো সলভেন্ট লাগবে, এবং সলভেন্ট কতটুকু ভালো সেটা হয়তো তার এই ডাইপোল মোমেন্টের উপরে নির্ভর করবে, যেটাও ফিজিক্সের কনসেপ্ট। ডাইপোল মোমেন্ট যেটাকে মিউ দিয়ে লেখা হয়, ইলেকট্রিসিটি পড়তে গেলে এটা থাকে, বা ম্যাগনেটিক ফিল্ডও ইলেকট্রোম্যাগনেটিজমে থাকে। সো এই ডাইপোল মোমেন্ট যেটা ওইটা একটা বৈশিষ্ট্য, কতটা পোলার একটা এলিমেন্ট। তো অনেকে দেখার চেষ্টা করছে যে পানির মতো অন্য কোনো সলভেন্ট আছে কিনা। পানির কাছাকাছি যেটা পৌঁছায় সেটা হচ্ছে অ্যামোনিয়া। সো পানির ডাইপোল মোমেন্ট হচ্ছে 1.8 ডি, ডি হচ্ছে ডেবাই, যেটা আর কি, যাই হোক ওই ডাইপোল মোমেন্টের ইউনিট, ওটা মুখ্য না। কিন্তু পানির কাছাকাছি হচ্ছে অ্যামোনিয়া, যেটা অলমোস্ট 1.4। সো অনেকে বলে অ্যামোনিয়ার উপর বেস করে তৈরি হতে পারে, কিন্তু আমরা এখনো জানি না যে কোনো কিছু অ্যামোনিয়া থেকে তৈরি হওয়া সম্ভব কিনা, কারণ ওইটার অনেক খারাপ, মানে সুবিধাও আছে অসুবিধাও আছে, দুইটাই আছে। অনেকে আবার প্রপোজ করছে হয়তো নন পোলার বা অপোলার কোন একটা এলিমেন্ট থেকেও তৈরি হওয়া সম্ভব। অপোলার কোনো কিছু থেকেও তৈরি হওয়া সম্ভব, সেটা অনেকে বলার চেষ্টা করছে। যেমন ইন্টারেস্টিংলি টাইটান গ্রহ, যেখানে অনেক ইন্টারেস্টিং, টাইটানের পরিবেশে কিছু ইন্টারেস্টিং জিনিস পাওয়া গেছে, সেখানে মিথেন পাওয়া গেছে এবং ইথেন পাওয়া গেছে, যেই দুইটাই নন পোলার, কিন্তু স্টিল সলভেন্ট হিসেবে কাজ করতে পারে। হয়তো অন্য ধরনের কেমিক্যাল বন্ডের মাধ্যমে ওদের ভিতরে জৈব পদার্থ তৈরি হতে পারে জড় পদার্থ থেকে। মোট কথা জীবন তো সেখানেই, যখন জড় পদার্থ থেকে হঠাৎ করে জৈব পদার্থ তৈরি হবে, আরেকটু কমপ্লিকেটেড জৈব পদার্থ। কিন্তু এটা হচ্ছে জীবনের শুধু একটা দিক। জীবনের আরেকটা বড় যে প্রয়োজন সেটা হচ্ছে জাস্ট ওই কেমিক্যালটা তৈরি করলেই হবে না, বা যৌগিক পদার্থটা বা যৌগটা তৈরি করতে পারলেই হবে না। সাথে যেটা লাগবে সেটা হচ্ছে, জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সে প্রচুর পরিমাণ এনার্জি কনজিউম করে, এনার্জি ইউজ করে, মোট কথা, যেটা জড় পদার্থ ওইভাবে করে না। আমি যদি একটা, মানে আমাদের জাস্ট বেঁচে থাকার জন্য যে পরিমাণ খাবার খাইতে হয় প্রতিদিন, সেটা অন্য যে কোনো, যেমন মানুষের ক্ষেত্রে ওটা অন্য যে কোনো প্রাণীর চেয়ে সবচেয়ে বেশি বডির অনুপাতে। মানে মানুষের শরীর যতটুক, সেই তুলনায় সে যতটুক খাবার খায়, সেটা যদি কেউ অনুপাত করে দেখে, তাহলে ওটা যে অন্য যে কোনো কিছুর চেয়ে, পুরা ইউনিভার্সের যে কোনো কিছুর চেয়ে বেশি হবে। যেমন টোটাল সূর্য যে পরিমাণ এনার্জি ইনপুট পায় এবং যে পরিমাণ প্রডিউস করে, সেটার তুলনায় মানুষ অনেক বিশাল। মানে মানুষের মস্তিষ্কই শুধু আনুপাতিক ভাবে মাথা পিছু হিসেবে চিন্তা করলে জাস্ট মানুষের ব্রেইন ইউনিভার্সের সবচেয়ে বেশি এনার্জি কনজিউম করে অন্য যে কোনো কিছুর চেয়ে। বলা হয় যে মানুষের ব্রেইনের কাছাকাছি কিছু জিনিস মানুষ এখন বানাইতে পারছে, যেমন হচ্ছে সবচেয়ে বেশি এনার্জি মানুষের পরেই এখন সবচেয়ে বেশি এনার্জি কনজিউম করতে পারে তার নিজের শরীরের সাইজ অনুযায়ী হচ্ছে একটা জেট ইঞ্জিন। কিন্তু সেটাও মানুষের চেয়ে অনেক অনেক নিচে, মানুষের ব্রেইনের তুলনায় অনেক নিচে। তো বোঝা যাচ্ছে ব্রেইন অনেক এনার্জি কনজিউম করে। এটাই আসলে জীবনের মেইন সংজ্ঞা। অনেকে শুধু এনার্জি দিয়ে জীবনের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করে, বলে যে ওইটা দিয়ে সম্ভব না, কি বলে ওই কেমিক্যাল গঠন দিয়ে ব্যাখ্যা দেওয়া সম্ভব না, সো এনার্জি কনজাম্পশন দিয়ে দিতে হবে। আচ্ছা, ওইখানে আর বিস্তারিত ব্যাপারে যাচ্ছি না, কিন্তু এখানে হয়তো আরেকটা কনসেপ্ট বলা যায়, তো আচ্ছা পরে দেখবো আমি বলতে পারি কিনা। যাই হোক, এখন এনার্জি দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কেমিক্যাল এনার্জি, আরেকটা হচ্ছে আলো থেকে পাওয়া এনার্জি। যেমন উদ্ভিদ মূলত আলো ইউজ করে ফটোসিনথেসিসের মাধ্যমে, ও মূলত আলোর মাধ্যমে। হ্যাঁ, সো উদ্ভিদ মূলত আলোর মাধ্যমে
তার এনার্জি প্রডিউস করতেছে, বা আলোকে ফোটনকে ইউজ করতেছে। আরেকটা হচ্ছে কেমিক্যাল। এখন কেমিক্যাল এনার্জি মূলত দুই ধরনের, একটা হয় রেসপিরেশনের মাধ্যমে, আরেকটাকে বলে, আমি আসলে ভুলে গেছি ফার্মেন্টেশনের সংজ্ঞাটা কি ছিল, সো এখানে বলতে পারবো না। কিন্তু যাই হোক, মূলত দুই ভাবে মানুষ এনার্জি ইউজ করতে পারে, একটা হচ্ছে রেসপিরেশন, আর একটা হচ্ছে মানুষ না, যে কোনো জীব, আরেকটা হচ্ছে ফার্মেন্টেশন। রেসপিরেশনের মধ্যে, রেসপিরেশন প্রক্রিয়াতে মূলত দুইটা জিনিস লাগে, একটাকে বলা হয় ফুয়েল, আরেকটা ফিউয়েল, আরেকটা হচ্ছে অক্সিডেন্ট। যেখানে ফিউয়েলটা হচ্ছে, দুইটা সংজ্ঞা দেওয়া হয় এইভাবে। ফিউয়েল হচ্ছে যে ইলেকট্রন ইলেকট্রন দিতে পারে, আর অক্সিডেন্ট হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করতে পারে। এই দুইটা জিনিসের আদান প্রদানের মাধ্যমে রেসপিরেশন কাজ করে। আমরা যখন নিঃশ্বাস নিতেছি বা নিঃশ্বাস ফেলতেছি, এখানে মূলত ফিউয়েল এবং অক্সিডেন্টের খেলা চলতেছে, ইলেকট্রনের আদান প্রদান। যে কারণে যখন, আচ্ছা যাই হোক, বিস্তারিত যাবো না, কিন্তু এখানে জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য। তো এই ধরনের এনার্জি একটা প্রাণী বা একটা জীব ইউজ করতে পারে। উদ্ভিদের ক্ষেত্রে হয়তো বেশি হচ্ছে আলো, প্রাণীদের ক্ষেত্রে বেশি হচ্ছে কেমিক্যাল এনার্জি। কিন্তু অন্য অনেক ধরনের জিনিসও প্রপোজ করা হয়েছে, যেমন কেউ কেউ বলছে হয়তো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সরাসরি কেউ ইউজ করতে পারতে পারে, কোনো জীব। সেটা আজ পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু থিওরিটিক্যালি সম্ভব। কেউ বলছে হয়তো স্বয়ং গ্র্যাভিটি ইউজ করতে পারে, এরকম কোন জীব থাকতে পারে কিনা, যে সে ইলেকট্রোম্যাগনেটিক, আলো যারা ইউজ করতেছে উদ্ভিদ, তারাও তো আসলে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইউজ করতেছে। সো উদ্ভিদকে এক ধরনের ওই ফিল্ড ইউজ করতে পারে এমন জীব বলা যায়, যারা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইউজ করতে পারে। আর আমরা পারি না খুব একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইউজ করতে। হ্যাঁ, কিছুটা পারি, কারণ সূর্যের আলো দিয়ে আমাদের কিছু কাজ হয়, কিন্তু শুধু সূর্যের আলো খেয়ে বেঁচে থাকা সম্ভব না। তো সেই জন্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আমরা ইউজ করতে পারি না, উদ্ভিদ ভালো পারে। অনেকে বলে যে এখন গ্র্যাভিটি আরেকটা ফান্ডামেন্টাল ফিল্ড, যদি গ্র্যাভিটিকেও একটা ফিল্ড হিসেবে চিন্তা করি, তো সেটা ইউজ করতে পারে এমন কেউ থাকতে পারে কিনা। অনেকে বলে কাইনেটিক এনার্জি ইউজ করতে পারে এমন কোন প্রাণী থাকতে পারে কিনা, মানে যে প্রাণী জাস্ট হয়তো কোনো একটা মোশন থেকে এনার্জি নিয়ে বেঁচে থাকতে পারে। যাই হোক, সো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কনসেপ্ট, যার মধ্যে আমরা যদি শুধু পৃথিবীকে ধরি, শুধু বায়োলজি চিন্তা করলে আমাদের শুধু দেখতে হবে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আর হচ্ছে কেমিক্যাল এনার্জি, এই দুইটাই পৃথিবীতে আমরা খুঁজে পাইছি। কিন্তু গ্র্যাভিটি, কাইনেটিক এনার্জি এগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা করছে। তো এটা গেল মোটামুটি প্রাণের সংজ্ঞা দেওয়ার বদলে এখানে আমরা যেটা চেষ্টা করলাম সেটা হচ্ছে পৃথিবীর উপরে বেস করে মোটামুটি প্রাণ কিভাবে চেনা যায় বা জীবন কিভাবে চেনা যায় সেটার একটা বেস বের করা। প্রথমত আমরা মনে করতেছি যে পানি থাকলেই সেখানে জীবন তৈরি হবে, দ্বিতীয়ত হচ্ছে ওই শুধু জীবন তৈরি হলেই হবে না, তার প্রচুর এনার্জি ইউজ করতে পারতে হবে, সেই জন্য ওই এনার্জি সোর্স গুলোও লাগবে। সো আমরা অন্য কোনো গ্রহ যখন অবজার্ভ করব, তখন এনার্জি সোর্স অবজার্ভ করার মাধ্যমে সেই গ্রহে প্রাণী আছে কিনা দেখার চেষ্টা করা যেতে পারে। তো এই দুইটা করার পর এখন আমরা জীবনের সংজ্ঞা দেওয়া টাইপের জিনিস থেকে বের হয়ে আসছি। নেক্সট যেটা প্রশ্ন, তাহলে এখন আমরা চিন্তা করা শুরু করতে পারি পুরো ইউনিভার্সকে একসাথে নিয়ে, অ্যাস্ট্রোবায়োলজির বিষয় যেটা, পুরো ইউনিভার্স, বায়োলজির বিষয় শুধু পৃথিবী, অ্যাস্ট্রোবায়োলজি পুরো ইউনিভার্স নিয়ে এখন আমরা চিন্তা করতে পারি ইউনিভার্সের কোন জায়গায়। ইন্টারেস্টিংলি ইউনিভার্স একটা 4 ডাইমেনশনাল জিনিস। আমি এখানে আসলে ছবিটা আঁকি তাহলে সুবিধা হবে। সো আমরা যখন ইউনিভার্সের ছবি আঁকি, কেউ খুবই ক্রুড ভাবে চিন্তা করলে সাধারণত ছবিগুলো এইভাবে আঁকা হয়। বলা হয় যে একটা পয়েন্ট ছিল, ওইখান থেকে বিগ ব্যাং এর পরে হয়তো কিছু এরকম কিছু একটা হয়েছে, যেখানে তাহলে বোঝা যাচ্ছে এইদিকে হচ্ছে টাইম, এইদিকে সময়, আর এইদিকে বলা যায় যে এই ডাইমেনশনটা হচ্ছে স্থান বা স্পেস, যেটাই হোক। সো ওইদিকে হচ্ছে স্থান। সো এটা একটা 2 ডাইমেনশনাল ডায়াগ্রাম অ্যাকচুয়ালি, যেখানে ওয়াই অ্যাক্সিসে হচ্ছে স্পেস, এক্স অ্যাক্সিসে হচ্ছে টাইম। এখানে এই স্পেসে চিন্তা করলে এখানে হচ্ছে বিগ ব্যাং, যখন স্থান সময় কিছুই ছিল না, দুইটারই জন্ম। সো এটা একটা সিঙ্গুলারিটি, যেখান থেকে তারপরে বাকি সবকিছুর জন্ম হয়েছে। সো আমরা যখন ইউনিভার্সের কথা বলি, ইউনিভার্স শুধু স্পেস না, স্পেস টাইম। সো এখানে ইউনিভার্সকে এই জন্যই বলা হয় যে, হ্যাঁ, এখানে বলা যায় যে 14 গিগা ইয়ার, সবসময় গিগা ইয়ার দিয়ে লেখা হয়। গিগা ইয়ার মানে হচ্ছে বিলিয়ন বছর, 14 বিলিয়ন বছর, যেটা মহাবিশ্বের বয়স। সো এটা হচ্ছে টাইম। কিন্তু স্পেসের দিক দিয়ে আমাদের বর্তমান অবজারভেবল ইউনিভার্স হওয়া যায় প্রায় 100 বিলিয়ন লাইট ইয়ার্স বা গিগা লাইট ইয়ার্স, এইভাবে লেখা যায়, GLY, গিগা লাইট ইয়ার্স, এরকম কিছু একটা। যাই হোক, সো এই বিশাল স্পেসের কোথায়, একই সাথে টাইম এবং স্পেসে কোথায় জীবন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তারপরে আমরা আস্তে আস্তে পৃথিবীর দিকে আসতে থাকতে পারি। ঠিক আছে, বুঝলাম যে ইউনিভার্সের এই সময়টাতে বা এই জায়গাটাতে জীবন থাকার সম্ভাবনা বেশি। নেক্সট কেউ প্রশ্ন করতে পারে, তাহলে আমরা যেখানে সম্ভাবনা বেশি ওইখানে ফোকাস করে তারপরে দেখি যে ওইখানে যত গ্যালাক্সি আছে
তার মধ্যে একটা ইন্ডিভিজুয়াল গ্যালাক্সির ভিতরে কোথায় জীবন থাকার সম্ভাবনা বেশি, তারপরে হচ্ছে গ্যালাক্সির ভিতরে, তারপরে আমরা একটা তারার চারদিকে আসতে পারি, একটা তারার চারদিকে কোথায় জীবন থাকার সম্ভাবনা বেশি। সো প্রথমে হচ্ছে ইউনিভার্স, ধরলাম আমরা ইউনিভার্সের ভিতরে প্রথমে এখানে বলা হয় যে সিএমবি, এটা যদি কত, এটা হচ্ছে 4 লাখ, আচ্ছা যাই হোক, একটা ইংলিশে একটা বাংলায় আছে, যাই হোক, সো 4 লাখ বছর পরে সরি হচ্ছে নিউট্রাল অ্যাটমের জন্ম, তারপরে হচ্ছে মোটামুটি 1 বিলিয়ন বছরের মধ্যে, হ্যাঁ মোটামুটি 1 বিলিয়ন বছরের মধ্যে প্রথম তারা এবং গ্যালাক্সিদের জন্ম হয়েছে, তারপরে হচ্ছে অন্যান্য গ্যালাক্সি এবং এরকম। সো বোঝা যাচ্ছে যে হয়তো 1 বিলিয়ন বছরের আগে সম্ভব ছিল না, সো এটা বাদ দেওয়া যায় শুরুতে। তারপর 1 বিলিয়ন বছর পর থেকে যদি শুরু হয়, সেখানে প্রশ্ন করা যায় যে প্রথম দিকের তারাগুলো কেমন ছিল। সম্ভবত প্রথম দিকের তারাগুলো অনেক বড় ছিল, এবং যেই তারা যত বড় হয়, এখানে একটা বেসিক থাম রুল আছে যে একটা তারা যদি সূর্যের চেয়ে 10 গুণ বড় হয়, সাধারণত এইভাবে লেখা হয়, সূর্যের ভরের চেয়ে এম এম দিয়ে এই চিহ্নটা দিলে এটা হচ্ছে সূর্যের ভর, ওইটার চেয়ে যদি 10 গুণ হয় একটা তারার ভর, ধরলাম 10 গুণ বা তার বেশি, তাহলে তার বয়স হবে মাত্র, তাহলে তার আয়ু হবে মাত্র 1 বিলিয়ন বছর, এর বেশি সে বাঁচবে না। যত বড় আয়ু তত কম, যেটা মানুষের ক্ষেত্রেও খাটে, মানুষ যত পাওয়ারফুল হয় সে তত তাড়াতাড়ি তার পতনও ঘটে, বা মানুষ যত উপরে উঠে তার পতনও তত ভয়ঙ্কর হয়। এটা মানুষের ক্ষেত্রে একটা ইউনিভার্সাল রুল, এবং যে যত নিরীহ ভাবে থাকে সে তত বেশি দিন টিকে থাকে। আচ্ছা যাই হোক, সো এখানেও তাই, যে 10 সোলার মাস হলে 1 বিলিয়ন বছর, যদি 1 সোলার মাস হয় মানে সূর্য, সেটা আনুমানিক 10 বিলিয়ন বছর, আমরা জানি সূর্যের বয়স আনুমানিক 10 বিলিয়ন বছর। কিন্তু যদি সূর্যের চেয়ে অনেক কম হয়, যেমন যদি ধরলাম 0.1 সোলার মাস হয়, সূর্যের 10 ভাগের 1 ভাগ, সেক্ষেত্রে সে প্রায় 100 বিলিয়ন বছর বেঁচে থাকতে পারে। সো তাহলে দেখতে হবে ইউনিভার্সের প্রথম দিকের তারাগুলো সূর্যের চেয়ে বড় ছিল গড়পড়তায়, সে কারণে তাদের চারদিকে হয়তো জীবন তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। সো ইউনিভার্সের একটা কি পয়েন্ট হবে, হয়তো এই থিওরির উপরে বেস করে অনেকে বলে, বর্তমানে অনেকে বলতেছে যে বর্তমান সময়টা ইউনিভার্সের খুব একটা সুবিধাজনক সময় না জীবনের জন্য। কারণ হচ্ছে পিওরলি এটার উপরে ভিত্তি করে কেউ বলতে পারে যে তারাগুলো সবচেয়ে ছোট, তাদের চারদিকে একটা গ্রহ অনেক সময় পাবে এক্সপেরিমেন্ট করার, সো একটা গ্রহের ভিতরে জীবন তৈরি হওয়ার জন্য অনেক সময় পাওয়া যাবে। কিন্তু ওই ছোট গ্রহগুলোর বয়স হচ্ছে 100 বিলিয়ন বছর, সো তাকে যদি 100 বিলিয়ন সময় দেওয়া হয়, 100 বিলিয়ন বছর সময় আসলেই কেউ দেয়, তাহলে সে ইন্টারেস্টিং কিছু করে দেখাইতে পারে। কিন্তু আমরা ওকে সময় দিছি মাত্র 14, মহাবিশ্বের বয়সই হচ্ছে 14 বিলিয়ন বছর। সো এই ছোট তারাগুলোর একটাও কিন্তু ঠিক যথেষ্ট সময় পায় নাই এক্সপেরিমেন্ট করার জন্য, যেই কারণে অনেকে বলে বর্তমান সময়টা বিশেষ সুবিধার না, হয়তো আরো পরে জীবনের একটা বিস্ফোরণ ঘটবে মহাবিশ্বে। সো এই দিক থেকে চিন্তা করলে অনেকে বলে তাহলে মানুষ হয়তো একটু আগে চলে আসছে, বা মানুষের মতো যদি অন্য কেউ থাকে তারা একটু আগে চলে আসছে, একটু আগে চলে আসছে, এটা কেউ কেউ বলে। কিন্তু অবশ্যই এখন আমরা আরেকটু পিছনে যাইতে পারি, কারণ আমাদের এখানে বিষয় হচ্ছে ইউনিভার্সের জীবন যোগ্যতা, মানে ইউনিভার্সের জীবন ধারণের যোগ্যতা। সেটা চিন্তা করলে হ্যাঁ, অনেকে বলতেছে যে বর্তমান সময়টা খুব একটা ভালো না, ভবিষ্যৎ বেটার, ভবিষ্যৎ উজ্জ্বল মোট কথা। এবং এটা নিয়ে চিন্তা করা শুরু কিন্তু অনেক আগে থেকে মানুষ করছিল, কিন্তু ওদের জন্য যেমন শুরুটা অবশ্যই অ্যারিস্টটল এবং প্লেটো থেকে শুরু করতে হবে। অ্যারিস্টটলের একটা বিখ্যাত বই আছে যার নাম হচ্ছে পেরি ঔরানোস। ঔরানোস মানে আসলে আকাশ গ্রিক ভাষায়, পেরি মানে হচ্ছে সম্পর্কে, সো আকাশ সম্পর্কে বইটার নাম। আর প্লেটোর একটা বিখ্যাত ডায়লগ আছে, সংলাপ। প্লেটো সবসময় শুধু নাটকের মতো সংলাপ লিখতো, কখনো বই লিখতো না। সো প্লেটোর টাইমিয়াস ইন্টারেস্টিংলি আমি টাইমিয়াসটা বাংলায় অনুবাদ করতেছি, সো এখানে একটু বিজ্ঞাপন করে রাখি, কেউ চাইলে পড়তে পারো। আমি এখন শেষ করি না, কিন্তু টাইমিয়াস অনেকটুকু আমি বাংলা অনুবাদ করে ফেলছি, যেটা হচ্ছে সবচেয়ে প্রাচীন বই, যেটা যেটা যেখানে পুরো ইউনিভার্সকে একসাথে চিন্তা করার একটা চেষ্টা করা হয়েছে। ইন্টারেস্টিংলি গ্যালিলিওর সবচেয়ে বড় ইন্সপিরেশন ছিল এই বইটা। সো এই বইটাতে যেখানে হচ্ছে মেইনলি বইটার নাম টাইমিয়াস, কারণ এখানে হচ্ছে টাইমিয়াস নামে একজন অ্যাস্ট্রোনমার, বলাই হয় যে টাইমিয়াস কাল্পনিক চরিত্র, এই নামে আসলে কেউ ছিল না, প্লেটো বানাইছে। এবং প্লেটো বলতেছে যে টাইমিয়াস হচ্ছে এই সময় গ্রিসের সবচেয়ে বড় অ্যাস্ট্রোনমার, এবং টাইমিয়াস অন্য একটা শহরের, ইতালি থেকে ও অ্যাথেন্সে আসে। আসার পরে সক্রেটিসের সাথে টাইমিয়াসের কথা হয়, যেখানে
টাইমিয়াস পুরো ইউনিভার্স সম্পর্কে ও কি বুঝতেছে সেটা সক্রেটিসকে ব্যাখ্যা করার চেষ্টা করে। এটাই হচ্ছে মেইনলি ডায়লগটা। এখানে পুরোপুরি বোঝাই যায় যে টাইমিয়াস যা বলতেছে এটা আসলে প্লেটোর নিজের কথা, কিন্তু প্লেটো যেহেতু নিজে উপস্থিত হতো না তার কোনো লেখায়, সেজন্য অন্য একটা চরিত্র তৈরি করছে এবং তার মুখে সব কথা বসাইছে। সো এই টাইমিয়াসটা আসলে অ্যাস্ট্রোনমির, ইন্টারেস্টিংলি টাইমিয়াস বইটা ছিল মধ্যযুগে মুসলমানদের উপরে সবচেয়ে বড় ইনফ্লুয়েন্স। কারণ টাইমিয়াস বলা হয় যে প্রথম যখন আবার ল্যাটিন এবং ইউরোপিয়ান ভাষায় অনুবাদ হয়েছে সেগুলো আরবি থেকে হয়েছিল। এবং টাইমিয়াসের ইতিহাস যদি কেউ দেখে তাহলে টাইমিয়াস নিয়ে সবচেয়ে বেশি মাথা ব্যথা ছিল মূলত হচ্ছে এই 1000 থেকে 1400-1500 সালের মধ্যে মিডল ইস্টে ওরা, এবং ইসলামিক অনেক অ্যাস্ট্রোনমার এবং ফিলোসফার ওদের মেইন টেক্সট বুকই ছিল টাইমিয়াস, প্লেটো টাইমিয়াস। তো টাইমিয়াসে যেই ধরনের থিওরি ছিল সেটা হচ্ছে পুরা টাইমিয়াসে প্লেটো বোঝানোর চেষ্টা করছে যে হ্যাঁ পুরা ইউনিভার্সটাই একটা জীবন্ত সত্তা প্লেটোর মতে, মানে পুরা ইউনিভার্সই একটা জীব এবং আমরা হচ্ছে ওই জীবের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। অফকোর্স এটা ফিলোসফিক্যালি চিন্তা করা যায় কিন্তু সাইন্টিফিক্যালি ঠিক ওইভাবে চিন্তা করা যায় না, কারণ প্লেটো অ্যারিস্টটলের সাথে বর্তমান সায়েন্সের একটা বড় পার্থক্য হচ্ছে ওরা মনে করতো আকাশে যা কিছু আছে সেগুলো অন্য কিছু দিয়ে তৈরি, পৃথিবীতে যা আছে সেটা না। সো ওদের সংজ্ঞা অনুযায়ী কিন্তু আকাশের কোথাও জীবন থাকা সম্ভবই না। থাকতে পারে প্লেটোর মতে আকাশ কেন, মানে পুরো আকাশ ভর্তি জীবন, কিন্তু ওই জীবনগুলো অন্য টাইপের, এই সেন্সে ওটা পুরো মানসিক জীবন, মানে কোনো দেহ নাই, দেহবিহীন জীবন। প্লেটোর ক্ষেত্রে এখানে প্লেটো যেভাবে হয়তো দেবতার কথা চিন্তা করতো অনেকটা ওইরকম, যে এখানে কোনো দেহ নাই, নিরাকার জীবন, ওই টাইপের কিছু একটা। সো ওই অনুযায়ী ওদের কাছে আকাশ অন্য টাইপের একটা ব্যাপার ছিল, যেটা ইন্ডিয়াতেও একই রকম। কারণ ইন্ডিয়াতে বলা হয়তো মহাবিশ্ব 3টা 4-5টা জিনিস দিয়ে গঠিত। ক্ষিতি সংস্কৃতে যেগুলোকে বলা হয়তো ক্ষিতি, অপ, তেজ, মরুত আর বোম। যে ক্ষিতি মানে মাটি, অপ মানে হচ্ছে পানি, তেজ হচ্ছে আগুন, মরুত হচ্ছে বাতাস, আর বোম যেটা সেটা হচ্ছে আকাশ। এখানে বয় জফলা ওকার আসছে। সো বোম হচ্ছে আকাশ। এক্স্যাক্টলি 1900 সাল পর্যন্ত ফিজিসিস্টরা যেটাকে ইথার বলতো সেই কনসেপ্টটা সেই আকাশ থেকে আসছে এবং বোম থেকে আসছে, বা সেটা গ্রিসেও একই রকম ছিল কারণ ওরা সব এক জায়গা থেকে পাইছিল। সো বোঝা যাচ্ছে যে তখন ওদের কনসেপ্টই ছিল যে আকাশ অন্য কোনো একটা কিছু দিয়ে তৈরি, যে কারণে আকাশে প্রাণী থাকতে পারে সেটা ওরা ভাবতেই পারতো না। থাকতে পারে, থাকলে ওরা থাকবে যে দৈব কিছু একটা, দেবতাদের মতো। যেহেতু ওইগুলো সবই ছিল পলিথিস্ট রিলিজিয়ন, সেখানে ওরা দেবতার কথা চিন্তা করতো এবং মনে করতো যে দেবতারা আকাশে থাকে, এবং দেবতার সংজ্ঞাই ছিল অনেকটা এরকম যে যাদের কোনো দেহ নাই, শুধুই মন। কারণ আকাশের যেহেতু কোনো কিছুতে কোনো বিশৃঙ্খলা দেখা যেত না, আকাশের সবকিছু খুব ইউনিফর্ম। তারপরে আমরা জানি কোপারনিকাস, কেপলার, গ্যালিলিও, নিউটন, এই 4 জনের যুগে শেষ পর্যন্ত প্রমাণিত হয়, নিউটন শেষ পর্যন্ত প্রমাণ করে যে আকাশের সবকিছু পৃথিবীতে যেই ধরনের, ওকে আমি বোধহয় বেশিক্ষণ কথা বলছি, আকাশের সবকিছু যেই ধরনের, যেই থিওরি দিয়ে কাজ করে নিউটনের গ্র্যাভিটি, পৃথিবীতে সবকিছু সেটা দিয়ে ব্যাখ্যা করা যায়। তো সেটা ছিল একটা কানেকশন। কিন্তু আলটিমেট কানেকশন হচ্ছে 1802 সালে যখন ফ্রাউনহফার বলে যে আসলে সূর্য এক্স্যাক্টলি পৃথিবীতে আমরা যা দেখি সেটা দিয়ে তৈরি। 1802 সালে ফ্রাউনহফার জার্মান ফিজিসিস্ট, সে প্রথম বের করছিল অ্যাকচুয়ালি যে সূর্য আসলে সূর্যের ভিতরে হাইড্রোজেন, হিলিয়ামের মতো এলিমেন্ট আছে, সেটা দিয়ে প্রথম প্রমাণ করা গেছে যে ওটা তৈরি। আমি এখানে আর বেশি কিছু বলবো না, কিন্তু ইন্টারেস্টিংলি এখন যখন ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি কথা চলে আসতেছে তখন অনেকে বলতেছে এখানে আবার মানুষ অ্যারিস্টটলে ফিরে যাচ্ছে। কারণ প্লেটো অ্যারিস্টটলের কনসেপ্টটা তো এরকমই ছিল যে আকাশের সবকিছু, মানে মহাবিশ্বের অধিকাংশ জিনিস অন্য কোনো একটা এলিমেন্ট দিয়ে তৈরি, পৃথিবীতে যা তা না। এক্স্যাক্টলি বর্তমানে ওই অন্য এলিমেন্টের নামই হচ্ছে ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি। এখন অফকোর্স ওটা ভুলও হতে পারে, সত্যি হতে পারে, সেটা নিয়ে আমাদের চিন্তার ব্যাপারটা। কিন্তু মোট কথা এখন মোটামুটি যেটা বোঝা গেছে যে হ্যাঁ ইউনিভার্সের মেইন বেসিস ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটারের মতো কিছু একটা হতে পারে, কিন্তু সেটা মূল ব্যাপার না। মূল ব্যাপার হচ্ছে সেটা যদি থাকেও সেটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল বেসিস, কিন্তু ওইটা হচ্ছে সমুদ্রের মূল পানিটা, কিন্তু পানির উপর যে তরঙ্গ সেটা হচ্ছে অ্যাকচুয়াল পদার্থ, এবং সেই পদার্থ মহাবিশ্বের সব জায়গায় একই রকম, এবং সেখানে প্রাণী থাকতে পারে। হয়তো বর্তমান সময়টা অত ভালো না, কিন্তু বর্তমান সময়ে অনেক থাকতে পারে। সো আমরা নেক্সট যেটা প্রশ্ন করতে পারি সেটা হচ্ছে গ্যালাকটিক হ্যাবিটেবল জোন, মানে একটা গ্যালাক্সির ভিতরে কোথায় জীবনের সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা অনেকে হিসাব করে দেখছে। এটা দেখানোর জন্য আমি আসলে ভাবছিলাম যে আমি এই অ্যাপটা দেখাবো, এক্সোপ্ল্যানেট নামে একটা বিখ্যাত অ্যাপ আছে। এটা হচ্ছে অ্যাপ, এটা আমি আমার আইপ্যাডে, কিন্তু এটা অ্যান্ড্রয়েডেও থাকার কথা। সো এই অ্যাপটা দিয়ে এক্সোপ্ল্যানেটের সব হিসাব রাখা যায়। নতুন যে কোনো দিন নতুন কোনো এক্সোপ্ল্যানেট মানে অন্য কোনো গ্রহ, তারার চারদিকে কোনো গ্রহ আবিষ্কৃত হলে সেটা আপডেট আসে,
এবং এখানে আমরা যদি দেখি গ্যালাক্সিটা, গ্যালাকটিক হ্যাবিটেবল জোনের কনসেপ্টটা এরকম যে গ্যালাক্সি থেকে যদি কেউ গ্যালাক্সির খুব কাছে থাকে তাহলে জীবন জীবন হওয়ার সম্ভাবনা কম। আবার গ্যালাক্সির সেন্টার আমি বলছি, তো গ্যালাক্সির সেন্টার থেকে যদি অনেক দূরে হয় তাহলেও কম। এটা কেন আমি বোঝানোর জন্য এখানে আবার ফিরে আসতেছি, কারণ মোটামুটি এইভাবে চিন্তা করা হয় যে গ্যালাকটিক হ্যাবিটেবল জোন হচ্ছে 7 থেকে 9 কিলোপারসেক গ্যালাক্সির সেন্টার থেকে। আবারও বলছি, আমি আসলে এটা একটা ছবি এঁকে দেখালে ভালো হবে। সো এটা যদি গ্যালাক্সি হয়, এটা হচ্ছে গ্যালাক্সির সেন্টার, ধরলাম যে এটা হচ্ছে গ্যালাক্সির সেন্টার থেকে 7 কিলোপারসেক দূরে, আর এটা হচ্ছে 9 কিলোপারসেক দূরে। তাহলে এই 7 থেকে 9 এর মাঝখানে এই যে রিজিয়নটা, এখন কিলো পারসেক কি ওটা দেখে নিতে পারো। 1 পারসেক মানে হচ্ছে আনুমানিক 3 লাইট ইয়ার, 3 আলোকবর্ষ বলে যেটাকে। সো কিলো মানে হচ্ছে হাজার, সো 7 মানে তো 7,000, তার মানে হচ্ছে 3 7 21, মোটামুটি 21-22 হাজার লাইট ইয়ার। মানে আলো এখান থেকে এখানে যেতে 21-22 হাজার বছর লাগছে, আর এখান থেকে ওইখানে যেতে আনুমানিক 3-9-36-40 হাজার বছর লাগবে। এবং সূর্যের অবস্থান কিন্তু এক্স্যাক্টলি 8। এখন কেউ বলতেই পারে যে এই কনসেপ্টটা বানানোই হয়েছে সূর্যকে হ্যাবিটেবল জোনে ফেলার জন্য, কারণ আমরা জানি যে সূর্য হচ্ছে 8 কিলোপারসেক দূরে, ঠিক মাঝখানে, 7 আর 9 এর মাঝখানে। সেটা হতেও পারে, কিন্তু সূর্য আসলেই একটা সুবিধাজনক জায়গায় আছে গ্যালাক্সির। আমরা এখন মেইন ব্যাপার হচ্ছে 7-এর চেয়ে ভিতরে থাকলে সমস্যাটা কি? সমস্যা ছিল না, মেইন ব্যাপার হচ্ছে আমরা যদি গ্যালাক্সির সেন্টার থেকে বাইরের দিকে, ধরলাম এটা হচ্ছে গ্যালাক্সির সেন্টার থেকে বাইরের দিকে যদি কেউ মেটালিসিটি প্লট করে। মেটালিসিটি একটা নতুন কনসেপ্ট যেটা হয়তো সবাই জানো না। মেটালিসিটি মানে হচ্ছে গ্যালাক্সির একটা নির্দিষ্ট এরিয়াতে হেভি এলিমেন্ট, মানে আয়রনের মতো যেগুলো হেভি এলিমেন্ট, যেগুলোর ভিতরে নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা বেশি, আর হাইড্রোজেন হচ্ছে খুবই লাইট এলিমেন্ট। ইন্টারেস্টিংলি অ্যাস্ট্রোনমিতে হিলিয়ামের চেয়ে ভারী সবকিছুকেই মেটাল বলা। সো মেটালিসিটি মানে হচ্ছে হাইড্রোজেন হিলিয়ামের তুলনায় ভারী এলিমেন্টের পরিমাণ কত। সো মেটালিসিটি বেশি মানে হচ্ছে ভারী এলিমেন্ট বেশি, আর ভারী এলিমেন্ট বেশি হলে জীবন হওয়ার প্রবাবিলিটি বেশি। কারণ জীবন বানানোর জন্য মিনিমাম কার্বন লাগে, যেটার ভিতরে 6টা থাকতো, কার্বন একটা মেটাল, তারপর অক্সিজেন লাগে, যেগুলো সবই ভারী এলিমেন্ট। কার্বন অক্সিজেন কোনো কিছুই অফকোর্স মেটাল না, কিন্তু অ্যাস্ট্রোনমিতে এগুলোকে মেটাল বলা হয়। সো মেটালিসিটি বেশি হওয়া মানে ভালো। এখন অফকোর্স গ্যালাক্সির সেন্টারে মেটালিসিটি বেশি, যত বাইরের দিকে যাওয়া যায় মেটালিসিটি তত কমে। সো এটা একটা এরকম ব্যাপার হবে যে সেন্টারে বেশি, বাইরের দিকে কম। তাহলে কেউ বলতে পারতো তাহলে তো সেন্টারে থাকলেই ভালো, যত সেন্টারে থাকবো তত লাভ, কারণ মেটালিসিটি বেশি। কিন্তু সেখানেও সমস্যা আছে, কারণ সেন্টারে আবার তারার সংখ্যাও সবচেয়ে বেশি। যদি তারা সবচেয়ে এত বেশি থাকে তাহলে ওই তারাগুলো মারাও যাবে বেশি, মানে যেখানে মানুষ বেশি সেখানে গোরস্থানের সাইজও বেশি, মোট কথা। সো বেসিক্যালি হচ্ছে, আর তারা যখন মারা যায় তখন তারার বিস্ফোরণ হয়, আর ওই যখন একটা তারার বিস্ফোরণ হয় তখন তার আশেপাশে যদি কেউ থাকে তাহলে সেও মারা যাবে। সো যেই এলাকায় বিস্ফোরণ বেশি সেই এলাকায় থাকা সম্ভব না। যে কারণে হচ্ছে যে কেউ যদি 7 কিলোপারসেকের ভিতরে থাকে তাহলে ওইটা যদিও মেটালিসিটি রিচ, মানে ওটা খুবই রিচ জায়গা, ব্যাপারটা অনেকটা হচ্ছে যে যেখানে মানুষ অনেক বেশি সেখানে থাকার সুবিধা অসুবিধা দুইটাই চিন্তা করা যায়। সুবিধা হচ্ছে মানুষ বেশি, নিরাপত্তা বেশি, জীবন আয়ু বেশি হবে মানুষের, হয়তো নিরাপত্তা বেশি। কিন্তু সমস্যা হচ্ছে যেখানে মানুষ বেশি সেখানে মারামারিও বেশি, এবং সেখানে মানুষ মারা যায়ও বেশি। তো এই দুইটার মধ্যে একটা হয়তো নেগোসিয়েশন হয়, যে কারণে যেটা হচ্ছে যে ঠিক 7-এর বাইরে মেটালিসিটিও মোটামুটি ওকে, কিন্তু সুপারনোভা কম। যেমন সূর্য খুবই ভালো জায়গায় আছে, সূর্যের আশেপাশে সুপারনোভা বিস্ফোরণ হয় নাই মানে হয়েছে, আমরা গত 3,000 বা 4,000 বছরের রেকর্ডের যেসব সুপারনোভা বিস্ফোরণ আছে সেগুলোর কোনোটার ইফেক্টিভ সূর্য পর্যন্ত এসে পৌঁছাই নেই। এবং ধারণা করা হয় সূর্যের যে 5 বিলিয়ন বছরের ইতিহাস, সেই 5 বিলিয়ন বছরে সূর্যকে কেউ আহত করতে পারে নাই, অন্য কোনো তারা। তো এই জন্যই সূর্য এই এলাকাটা ভালো। কিন্তু যদি 9-এর বাইরে চলে যায় সেখানে তারা আরো কম, সেখানে বিস্ফোরণ আরো কম, সেখানে ঝুঁকি আরো কম। তো সমস্যা হচ্ছে সেখানে মেটালিসিটিও কম। সো মেটালিসিটি কম হলে সেখানে থাকা সম্ভব না। সো এখানে হচ্ছে নেক্সট আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই হ্যাবিটেবল জোন। সো গ্যালাক্সির ভিতরে, ইউনিভার্সের ভিতরে আমরা বললাম যে আমরা খুব একটা সুবিধাজনক সময়ে নাই, কারণ 14 বিলিয়ন বছর পরে এখনো, আবার বলছে এগুলো সবই তর্ক সাপেক্ষ। ভবিষ্যতে এমন কনসেপ্ট আসতে পারে যে হয়তো দেখা গেল ছোট তারাদের চারদিকে, যদিও ছোট তারাদের আয়ু অনেক বেশি, কিন্তু হয়তো অন্য কোনো অসুবিধা আছে ছোট তারার, এমনও হতে পারে। এমনও দেখা যেতে পারে যে সূর্যের মতো তারার চারদিকে গ্রহ, পৃথিবীর মতো গ্রহ হওয়ার সম্ভাবনা বেশি, এবং আমাদের মতো প্রাণী তৈরির সম্ভাবনা বেশি, সেটাও হইতে পারে। কেউ জানে না কোনো কিছু। কিন্তু এখন হচ্ছে পৃথিবীর উপরে বেস করে আমরা যা কিছু অনুমান করতেছি, হ্যাঁ কেউ সরার প্রশ্ন করতে পারে মাঝখানে করলে বেশি, তাহলে হচ্ছে আমি একটু বিশ্রাম নিতে পারি, কারণ না হলে আমার
স্যার, যে আপনি যে বললেন যে ছোট তারার বয়স মানে বেশি হয় আর বড় তারাদের বয়স কম হয়, এটার এক্সাক্ট কারণটা কি জানতে পারি? এক্সাক্ট আর আরেকটা কোয়েশ্চেন আছে যে আপনি যে বললেন 7-এর ভিতরে হইলে ওখানে তারার সংখ্যা বেশি, সেখানে সেখানে এই কারণে বিস্ফোরণ হয়। এখন আমি কোথায় একটা জানি দেখছি যে তারারা যখন মারা যায় তখন তারা নিজেদেরকে নিজেরা শোষণ করতে থাকে এবং ফলে ব্ল্যাক হোলের সৃষ্টি হয়, আমরা যেটা জানি। মানে তো ওইখানে বিস্ফোরণ হয় নাকি ব্ল্যাক হোলের ইয়েতে, ব্ল্যাক হোল তো সবকিছুকে নিজের মধ্যে টেনে নিয়ে যায়, ওই কারণে মানে এটা অ্যাকচুয়ালি ক্লিয়ার হয় না। হ্যাঁ, ভালো প্রশ্ন। প্রথম যেটা বললা সেটা হচ্ছিল যে আচ্ছা হ্যাঁ, ওই যে বয়স বেশি হওয়ার কারণ সেটাও বিস্তারিত ব্যাখ্যা করা যাবে না যেহেতু সময় নেই, কিন্তু মেইন কারণটা হচ্ছে ওই নিউক্লিয়ার ফিউশন। মানে একটা তারা যেই কারণে বেঁচে থাকে সেটা হচ্ছে একটা তারা যদি এরকম হয়, একটা তারা ধরলাম একটা গোল যেটা মূলত হাইড্রোজেন গ্যাসের একটা গোলক, আর কিছু না, হাইড্রোজেন এবং হিলিয়ামের একটা গোলক, যেটা ওই যে আবার 1802 সালে আবিষ্কার করছে ফ্রাউনহফার। তো একটা তারার ভিতরে যেটা হয়, গ্র্যাভিটির কারণে ওই তারাটা মানে সংকুচিত হইতে চায় গ্র্যাভিটির কারণে, কিন্তু তার ভিতরে যেহেতু তার ঠিক সেন্টারে যেহেতু নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন হইতেছে, এই রিয়াকশনের কারণে একটা তীব্র বহির্মুখী প্রেসার তৈরি হয়। সো এই সেন্টার থেকে বাইরের দিকে একটা প্রেসার থাকে, ওই গ্র্যাভিটি ভিতরে তারাটাকে কলাপস করানোর চেষ্টা করে, আর তার ভিতরে যে নিউক্লিয়ার ফিউশন সেটা তাকে এক্সপান্ড করার চেষ্টা করে। ওই দুইটার মধ্যে যখন ব্যালেন্স থাকে তখনই আমরা বলি যে তারাটা বেঁচে আছে। মানে সে বাচ্চাও না আবার সে বৃদ্ধও না, কারণ একটা মানুষের জীবনে যেরকম বাচ্চাদের জীবন খুবই খুবই অস্থির, কারণ হচ্ছে ওরা বড় হতে থাকে, প্রতি বছরে বড় হতে থাকে, সাইজ বাড়তে থাকে, ওরা ডাইনামিক ইকুইলিব্রিয়ামে নাই, সাইজ বাড়তেছে। একইভাবে একটা তারা যখন ছোট থাকে তখন তার সাইজ চেঞ্জ হতে থাকে মোট কথা। কিন্তু যখন মানুষের বয়স 20-এর পরে, 20 থেকে 60 পর্যন্ত মানুষ মোটামুটি একই রকম থাকে, বাড়েও না কমেও না। কিন্তু 60-এর পরে আবার মানুষ ক্ষয় হতে থাকে, তার শরীরের সবকিছু নষ্ট হতে থাকে। তো একটা তারার ক্ষেত্রেও তাই, তার এক্স্যাক্টলি মানুষের জীবনে যেরকম 20 থেকে 60 আমরা, এবং ওই 20 থেকে 60-এ ওই ইকুইলিব্রিয়ামটা তারার ক্ষেত্রে যেটাকে হাইড্রোডাইনামিক ইকুইলিব্রিয়াম বলে, সেটা থাকতে পারে তার ভিতরে যে ফিউয়েল জ্বালানি সেটার কারণে। এখন তারা যত বড় হয় তার তার জ্বালানি তত বেশি থাকে, কিন্তু সমস্যা হচ্ছে তার তার মানে সে তার জ্বালানি যতক্ষণ থাকবে ততক্ষণই সে নিজেকে সাস্টেন করতে পারবে, না হলে সে কলাপস করা শুরু করবে। এখন ব্যাপার হচ্ছে যদি জ্বালানি অনেক বেশি হয়, বড় তারার জ্বালানি বেশি কিন্তু সে খায়ও তত তাড়াতাড়ি, যেমন যাদের অনেক টাকা আছে তারা টাকা খায়ও তত তাড়াতাড়ি। সো যাদের অনেক টাকা তারা কলাপস করে তত দ্রুত, যে কারণে ইন জেনারেল দেখা যায় যে যাদের টাকা মোটামুটি মাঝারি, খুব বেশিও না খুব কমও না, তারা সবচেয়ে সুখী হয় পৃথিবীতে। এটাও ইউনিভার্সালি প্রমাণিত। একইভাবে তারার ক্ষেত্রেও তাই, যে তার জ্বালানি যদি খুব বেশি হয় সে খুব তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি মারা যায়। আবার তার জ্বালানি কিন্তু জ্বালানি যদি খুব কম হয় তাহলে সে খুব আস্তে আস্তে খায় এবং অনেকদিন টিকে থাকে। এটা হচ্ছে মেইন কারণ। আর সেকেন্ড যেটা বললা সেটা হচ্ছে বিস্ফোরণ। বিস্ফোরণ, হ্যাঁ, ব্ল্যাক হোল নিজের দিকে সবকিছু টেনে নেয়, সেটার কারণে সেন্টারে থাকা রিস্কি সেটা না, ব্ল্যাক হোলটা কারণ না। কারণ হচ্ছে একটা তারা থেকে আরেকটা তারার দূরত্ব এত বেশি যে একটা তারা যদি ব্ল্যাক হোল হয়েও যায় সে আরেকটা তারাকে তার দিকে টানতে পারবে না, কারণ অন্য সব তারা তার থেকে এত দূরে। যেমন আমাদের সবচেয়ে কাছের তারাটা হচ্ছে 4 লাইট ইয়ার দূরে, প্রক্সিমা সেন্টারি। তো প্রক্সিমা এত দূরে যে আমরা সূর্য কোনোদিন ব্ল্যাক হোল হবে না, কিন্তু যদি হইতো সে প্রক্সিমাকে টানতে পারতো না, কারণ প্রক্সিমা এত দূরে। কিন্তু সো ব্ল্যাক হোলটা সমস্যা না, সমস্যা হচ্ছে ব্ল্যাক হোল হওয়ার আগে যখন একটা তারা ব্ল্যাক হোল হয় তখন তার সেন্টারটা ব্ল্যাক হোল হয়, কিন্তু তার যে বাইরের আস্তরণটা ছিল সেটা এক্সপ্লোড করে একই সাথে। সো তার বাইরের আস্তরণটা এক্সপ্লোড করে, সেটাকেই বলে সুপারনোভা। সো এক্সপ্লোশনটা ভয়ঙ্কর, কারণ ওই এক্সপ্লোশনটা 4 লাইট ইয়ার দূরেও যাইতে পারে, এক্সপ্লোশনের ইফেক্টটা, কারণ এক্সপ্লোশনটা এতই ভয়ঙ্কর, সেই জন্যই সেন্টারে থাকা রিস্ক। থ্যাংক ইউ। আচ্ছা, তো তাহলে এখানে আমরা মোটামুটি গ্যালাক্সির কথা বললাম, হয়তো আমাদের এর পরেরটাতে যাওয়া উচিত, কারণ আমি বলতেছি আমি জুম ইন করতেছি। শুরু ছিল ইউনিভার্সের কথা, ইউনিভার্সেরটা তোমরা আরো এক্সপ্লোর করতে পারো, কারণ আমি নিজেও জানি না যে ইউনিভার্সের হ্যাবিটেবিলিটি নিয়ে কতটুকু কাজ হয়েছে। এটা খুবই নতুন ফিল্ড, কিন্তু অধিকাংশ মানুষ এখন বলতেছে যে বর্তমান সময়টা খুব একটা ভালো না, মানুষ একটা খারাপ সময় চলে আসছে আগে আগে। নেক্সট আমরা যেটা যাবো এটা হচ্ছে প্ল্যানেটারি হ্যাবিটেবল জোন। এখন হচ্ছে আচ্ছা, বুঝলাম যে একটা গ্যালাক্সির ভিতরে 7 থেকে 9 কিলোপারসেকটা মোটামুটি ভালো, হয়তো প্ল্যানেটারি হ্যাবিটেবল জোনটা সম্পর্কে অনেক কিছু জানো, কারণ এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে বর্তমানে। এটা খুবই অ্যাস্ট্রোনমির ভিতরে সবচেয়ে পপুলার ফিল্ড হচ্ছে এটা। তো আমি আসলে সময় দেখতেছি কতক্ষণ হচ্ছে, তো তোমরা কতক্ষণ প্ল্যান করছিলা
আর কতক্ষণ সময় আছে? যতক্ষণ লাগবে আর কি আমাদের এই ধরনের conversation আচ্ছা, আমার হয়তো আর আচ্ছা ঠিক আছে, আচ্ছা হয়তো আর 15-20 মিনিট। আচ্ছা, সো নেক্সট যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে প্ল্যানেটারি হ্যাবিটেবল জোন। প্ল্যানেটারি হ্যাবিটেবল জোনের কনসেপ্টটা হয়তো এই যে যেটা বললাম অনেকেরই জানার কথা, কারণ বিশেষ করে আমেরিকায় কেপলার স্পেসক্রাফট যেটা আহ, সেটার পরে, কারণ কেপলার একা এত গ্রহ আবিষ্কার করছে যে সেটার পরে মানুষের মধ্যে একটা খুবই আগ্রহের তৈরি হয়েছে, বিশেষ করে গত 10 বছরে। তো প্ল্যানেটারি হ্যাবিটেবল জোন হচ্ছে কনসেপ্টটা এটা যে শীতকালে মানুষকে আগুনের কাছাকাছি থাকতে হয়, যেখানে তাপ আছে। বাংলাদেশে এটা অত খাটে না আসলে, কিন্তু যারা ইউরোপে থাকে ওদের জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ ইউরোপে ঠান্ডা এত বেশি যে মানুষ আগুনের কাছে থাকতে চায়। যেমন একটা ঘরে যেখানে ফায়ার প্লেস আছে, যত তার কাছে থাকা যায় তত ভালো, ব্যাপারটা এরকম। বা গ্রামে মানুষ যখন আগুন তাপাইতো, যেটাকে বলে তাপানো। ইন্টারেস্টিং যে বাংলায় একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে অনেক নাউনকে ভার্ব করে ফেলা যায়, যেটা অনেকে মনে করে ইংলিশে করা যায় কিন্তু বাংলায় করা যায়। যেমন তাপ একটা নাউন, কিন্তু গ্রামে মানুষ তাপানো বলে, মানে হচ্ছে তাপ থেকে তাপানো। একইভাবে যে কোনো নাউনকে হয়তো জাস্ট নো যোগ করে দিলে শেষে ভার্ব হয়ে যেতে পারে। যাই হোক, ইন্টারেস্টিং। সো এখানে ব্যাপারটা হচ্ছে ওইটাই যে মানুষ শীতকালে কি করবে, সে আগুনের কাছে থাকতে চাবে, কারণ আগুনের কাছে থাকলে ভালো। একইভাবে এখন এটা যদি আমরা প্ল্যানেটারি স্কেলে চিন্তা করি, তাহলে সূর্য হচ্ছে এখানে আগুন। তো সূর্যের যত কাছে থাকবো ভালো, কারণ বাইরে দূরে অনেক ঠান্ডা, যত দূরে যাবো তত ঠান্ডা। কিন্তু আবার বেশি কাছে গেলে সমস্যা, যেমন ভিনাস এবং মার্কারি, বুধ এবং শুক্র, এই দুইটা গ্রহের সমস্যা, কারণ ওরা এত কাছে যে হাত পুড়ে যাবে কেউ যদি আগুনের খুব কাছাকাছি চলে আসে। সো এই তাহলে অবভিয়াসলি বোঝাই যাচ্ছে যে এক্স্যাক্টলি গ্যালাক্সির ক্ষেত্রে আমরা যেটা বললাম, একটা সোলার সিস্টেম, যেটা সোলার বলা উচিত না, বলা উচিত স্টেলার সিস্টেম, একটা তারা জগৎ বলি, একটা তারা জগতের চারদিকেও একইভাবে একটা হ্যাবিটেবল জোন থাকবে, যেটা তার তারা থেকে খুব দূরেও না আবার খুব কাছেও না। সেটাকে এইভাবে চিন্তা করা যায়, সেটা হচ্ছে এটা যদি তার তারা হয়, তারার খুব কাছে থাকা যাবে না, সো মোটামুটি এইটুক দূরে। মোটামুটি ধরলাম যে এই এলাকাটা ইন্টারেস্টিংলি পৃথিবী ওই ওই এলাকাতেই আছে। মানে এটা ঠিক ওই কারণে না যে এটা কাকতালীয় কিছু, বরং ব্যাপারটা হচ্ছে যে পৃথিবীকে ভিত্তি করেই আমরা এই হ্যাবিটেবলের সংজ্ঞা বানাইতেছি। যে কারণে ব্যাপারটা এরকম যে আমরা মনে করতেছি যে যেখানে পানি থাকতে পারবে, কারণ সংজ্ঞাটা আবার পানি, আমরা শুরু করছিলাম পানি দিয়ে, যে পানি ইউনিভার্সাল সলভেন্ট, সেই জন্য পানি থাকলে জীবন তৈরি হতে পারে। আর যদি সূর্যের খুব কাছে চলে যায়, পানিকে আবার তরল অবস্থায় থাকতে হবে। যদি সূর্যের খুব কাছে চলে যায় সব পানি বাষ্প হয়ে যাবে, আবার সূর্য থেকে অনেক দূরে চলে গেলে সব পানি বরফ হয়ে যাবে। যে কারণে মাঝামাঝি জায়গায় থাকতে হবে, যেখানে টেম্পারেচার মোটামুটি কত 0 থেকে 100-র মধ্যে আর কি, ঠিক 0-র বেশি কাছেও না, 100-র বেশি কাছাকাছিও না, মাঝখানে। 0 হচ্ছে 0-তে গেলে বরফ হয়ে যাচ্ছে, 100-তে গেলে পানি বাষ্প হয়ে যাচ্ছে। যেটাই হোক, সো এরকম একটা গ্রহে, আর কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যদি এটাই হয়তো আমরা যে কোনো একটা তারা দেখে তার চারদিকে হ্যাবিটেবল জোন ঠিক করে ফেলতে পারতাম, কিন্তু ব্যাপারটা এত সিম্পল না। যেমন গ্যালাক্সির ক্ষেত্রে আমরা দেখছি দুইটা জিনিস কাজ করে, দুইটা ফ্যাক্টর। একটা হচ্ছে ওই যে সুপারনোভার বিস্ফোরণ, মানে ঝুঁকি বেশি, মানুষ থাকার ঝুঁকি, যে মারামারিও বেশি। আবার যেমন আর আরেকটা হচ্ছে বেশি দূরে থাকার ঝুঁকি, যে ওইখানে মেটালিসিটি অনেক কম। একইভাবে একটা গ্রহের ক্ষেত্রে দুইটা জিনিস কাজ করে। একটাকে বলা হয়, আমি এখানে লিখছি বৃষ্টি, ও শব্দটাকে আমি এই সেন্সে লিখছি রবীন্দ্রনাথ যেভাবে ইউজ করছিল। কারণ হচ্ছে ইন্টারেস্টিংলি এটাও বাংলা সম্পর্কে নতুন ভাবে চিন্তা করার একটা কনসেপ্ট, যে আমরা যদি বৃষ্টি লিখি মূর্ধন্য স্বর দিয়ে, ওইটা হচ্ছে একটা সংস্কৃত শব্দ, কিন্তু বাংলাদেশের গ্রামের মানুষ অরিজিনালি গত 1000 বছর ধরে কেউ বৃষ্টি বলতো না, ওই রিকার গুলা সব রস্বইকার হয়ে যেত। যে কারণে গ্রামে অ্যাকচুয়ালি বৃষ্টি বলে, বৃষ্টি কেউ বলে না। বৃষ্টি মোর হচ্ছে 19 শতকে যারা সংস্কৃত স্কুলে পড়ছে তারা বলা শুরু করছিল, এবং তাদের দেখা দেখি বাকি সবাই বলা শুরু করছে। যে কারণে দেখা যাবে যে রবীন্দ্রনাথ বৃষ্টি শব্দটাকে সাহিত্য প্রতিষ্ঠা করছিল। তো এখানে একটা হচ্ছে বৃষ্টি, ইন্টারেস্টিংলি বৃষ্টির সাথে মিল আছে এরকম আরেকটা শব্দ হচ্ছে সৃষ্টি, যেটাও গ্রামের মানুষ কেউ সৃষ্টি বলতো না, সৃষ্টি বলতো, এমনকি ছ দিয়ে। সো এই জিনিসটাকে চিন্তা করা যায়, এই দুইটা জিনিসের সাইকেল একটা গ্রহের ভিতরে, যেটা তার টেম্পারেচারকে ফিক্স রাখতে পারে। আমি বলছি যে টেম্পারেচার এমন রাখতে হবে যাতে পানি তরল অবস্থায় থাকতে পারে। সেটা কাজ করে কিভাবে? 1 নাম্বার হচ্ছে বৃষ্টি হইতে হবে। আবার বলছি বৃষ্টি হইতে হবে। বৃষ্টি হইতে হবে কেন? কারণ যখন বৃষ্টি পড়ে, ও সরি, আবার শুরুতে কার্বন ডাই অক্সাইডের কথা বলতে হবে। কারণ টেম্পারেচার ফিক্স রাখতে হলে যেটা করতে হবে, সূর্য থেকে তাপ আসতেছে পৃথিবীতে, কিন্তু পৃথিবীতে রিফ্লেক্টেড হয়ে আবার সব তাপ চলেও যেতে পারে যদি পৃথিবীর বায়ুমণ্ডল না থাকতো, অ্যাটমসফিয়ার না থাকতো। কিন্তু পৃথিবীর অ্যাটমসফিয়ারে যেহেতু গ্রিন হাউস গ্যাস আছে, সেই গ্রিন হাউস গ্যাস এই সব তাপকে বের হতে দেয় না। সো গ্রিন হাউস গ্যাস, যেমন কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস। সো কার্বন ডাই অক্সাইড যদি থাকে, এটাই মেইন নিয়ন্ত্রক। কার্বন ডাই অক্সাইড যদি থাকে তাহলে সে সব তাপ বের হতে দেয় না।
কিন্তু আমার ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তো আস্তে আস্তে কি হতে থাকবে, দুই ভাবে কার্বন ডাইঅক্সাইড কমতে থাকতে পারে একটা গ্রহের ভিতরে। একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে হারায় যেতে পারে আস্তে আস্তে, খুবই স্লোলি। আর আরেকটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মাটিতে মিশে যেতে পারে, বিভিন্ন কার্বনেট ফর্ম করে, কার্বনেট যৌগ ফর্ম করে মাটিতে মিশে যেতে পারে, বা অ্যাটমসফিয়ারে না থাকতে পারে। আমাদের যেটা করতে হবে, কার্বন ডাইঅক্সাইডের লেভেল মোটামুটি কনস্ট্যান্ট রাখতে হবে। এখানে দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে বৃষ্টির মাধ্যমে, যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির পানির সাথে কার্বন ডাইঅক্সাইড রিঅ্যাকশন করে এক ধরনের কার্বনেট ফর্ম করার মাধ্যমে মাটিতে ফিরে আসে। সো মাটিতে ফিরে আসে, মাটিতে তো না, মেনলি সাগরে। সো কারণ সাগরের পরিমাণই বেশি, তো সাগরে ফিরে আসতেছে। কিন্তু তারপরে আবার কার্বন ডাইঅক্সাইড অ্যাটমসফিয়ারে ফিরে যাচ্ছে। এই অনাসৃষ্টি দেখছি আমি, যেটা অনাসৃষ্টি, এটা হচ্ছে আসলে ভলকানিক অ্যাক্টিভিটি, আগ্নেয়গিরির অগ্নুৎপাত। সো অনেকে মনে করতেছে আগ্নেয়গিরি খুব খারাপ জিনিস, কিন্তু আগ্নেয়গিরি যদি না থাকতো তাহলে কার্বন ডাইঅক্সাইডের লেভেল ফিক্স থাকতো না, কারণ বৃষ্টির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড মাটিতে আসতেছে, আবার এই আগ্নেয়গিরি গুলা কার্বন ডাইঅক্সাইডকে অ্যাটমসফিয়ারে ফিরে যেতেছে। সো এটা একটা সার্কুলার সাইকেল। এই সাইকেলটা আছে বলেই আমাদের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড ফিক্সড, এবং সেই কারণে টেম্পারেচার মোটামুটি ফিক্সড, যে কারণে পানি তরল অবস্থায় আছে, যে কারণে জীবন তৈরি হতে পারছে। সো মেইন ব্যাপার এটা, যেটা বলে রাখবেন। এখানে আরো অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে, কেউ ভাবতে পারে। সো যে কোনো একটা গ্রহে কেউ তাহলে এই জিনিসটা চেক করতে পারে যে বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ারে গ্রিন হাউস ইফেক্ট কতটা। এখন আমরা জানি যে গ্রিন হাউস ইফেক্ট এতই ফান্ডামেন্টাল যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ওই যেই লেভেলে আছে এখন, এটার চেয়ে বেড়ে যাওয়া বা কমে যাওয়া খুবই ভয়ঙ্কর কথা। যে কারণেই মানুষ এখন গ্রিন হাউস ইফেক্ট নিয়ে এত চিন্তিত। কারণ হচ্ছে মানুষের কারণে কার্বন ডাইঅক্সাইডের লেভেল যতটুকু থাকার কথা তার চেয়ে একটু বেড়ে যাচ্ছে, এবং ওই একটু বেড়ে যাওয়াটাই রিস্কি। কারণ এটা হচ্ছে মেইনলি শুধু পৃথিবীতে না, ইউনিভার্সের যে কোনো জায়গায় একটা গ্রহের টেম্পারেচার কনস্ট্যান্ট রাখার একমাত্র কায়দা, এছাড়া আর কোনো উপায় নেই। হয়তো আরো উপায় আছে, আচ্ছা আমি জানি না, কিন্তু মানুষের জানা মতে আর কোনো উপায় নেই। তো এই জিনিসটাই হচ্ছে, এটা হচ্ছে একটা কনসেপ্ট যে তাহলে আমি এখানে পৃথিবীটা এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করছি, কারণ এখানে জাস্ট দেখানোর চেষ্টা যে কি ধরনের প্রসেস আমরা অন্য গ্রহে দেখার চেষ্টা করতে পারি। আরেকটা প্রসেস হচ্ছে, এখন আমি যদি ভিনাস আর মার্সকে তুলনা করি, ভিনাস আর মার্স, শুক্র আর মঙ্গল। ভিনাস হচ্ছে একদিকে পৃথিবীর, মঙ্গল হচ্ছে আরেকদিকে, শুক্র একদিকে মঙ্গল আরেকদিকে। শুক্র পৃথিবীর বেশি কাছে, সরি সূর্যের বেশি কাছে, এবং শুক্র গ্রহের টেম্পারেচার অনেক বেশি, সো এখানে সম্ভব না। মার্স আবার বেশি দূরে, কিন্তু মার্স চাইলে, কিন্তু মার্সের অ্যাটমসফিয়ারে যদি যথেষ্ট কার্বন ডাইঅক্সাইড থাকতো তাহলে সেও হয়তো একটা গ্রিন হাউস ইফেক্ট তৈরি করতে পারতো। কিন্তু মার্স পুরো মরুভূমির মতো হয়ে গেছে, কারণ মার্সে মূলত বৃষ্টি হয় না, কারণ বৃষ্টি নাই, বৃষ্টি না হলে খরা হবে। এবং মার্সে অ্যাকচুয়ালি কোনোটাই নাই, বৃষ্টিও নাই, আবার এদিকে সৃষ্টিও নাই, যেটাকে আমি বৃষ্টি এবং সৃষ্টি বলতেছি, কোনোটাই নাই। আগ্নেয়গিরিও নাই, আগ্নেয়গিরি আছে কিন্তু যথেষ্ট না এবং অ্যাক্টিভ না। সো অনেকে মনে করতেছে যে পৃথিবীর মতো একটা গ্রহ আসলে খুব রিস্কি গ্রহ, যে সারাক্ষণ অগ্নুৎপাত হইতেছে, কিন্তু এটা হওয়া মানে গ্রহটা অ্যাক্টিভ আছে, ওইটা ভালো জিনিস। একই সাথে বৃষ্টি মানে একটা হচ্ছে রিসিপ্রোকাল ধ্বংসযজ্ঞ চলতেছে, একদিকে উপর থেকে ভয়ঙ্কর ভাবে পানি পড়তেছে, আরেকটা হচ্ছে নিচ থেকে ভয়ঙ্কর ভাবে আগুন উপরে উঠতেছে। ইন্টারেস্টিংলি অ্যারিস্টটলের থিওরিতে মূল দুইটা এলিমেন্ট যে ছিল, পানি এবং আগুন, অ্যারিস্টটল প্রথমে আগ্নেয়গিরি আর বৃষ্টি দেখে চিন্তা করছিল যে পানি সবসময় নিচের দিকে পড়ে, আগুন সবসময় উপরের দিকে উঠে। ইন্টারেস্টিংলি এই দুইটা জিনিস না থাকলে পৃথিবীতে জীবন সম্ভব হতো না, পানি নিচের দিকে না আসলে এবং আগুন উপরের দিকে কন্টিনিউয়াসলি উঠতে না থাকলে। সো মঙ্গল এই দুই দিক থেকেই পুরোপুরি মরা গ্রহ বলতে হবে, যার ভিতরে কোনো অ্যাক্টিভিটি নেই। আমাদের যে কি বলে বায়ুমণ্ডলের যে পরিবর্তন হইতেছে, ওই ক্ষেত্রে তো আমাদের কলকারখানা বা এইগুলার কার্বন ডাইঅক্সাইড অনেক প্রভাব পড়তেছে। তো আমরা যদি কোনো আগ্নেয়গিরি যেগুলো আছে ওগুলো যদি আমরা কোনোভাবে বন্ধ করতে পারি, তাহলে কি একটা ব্যালেন্সে আসা যায়? না, সেই ব্যালেন্সে আসা সম্ভব না, কারণ আগ্নেয়গিরির পরিমাণ যে পরিমাণ, তাতে মানে আগ্নেয়গিরি বন্ধ করার চেয়ে মানুষের এই কলকারখানার বিকল্প খোঁজাটা অনেক বেশি সোজা হবে অফকোর্স। কারণ এখনো স্টিল মনে রাখতে হবে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পৃথিবী থেকে অ্যাটমসফিয়ারে যায়, সেটা হচ্ছে, আমি যদি ব্যাপারটা এইভাবে চিন্তা করি যে সেটার তুলনায় আমরা যতটুকু এমিট করতেছি সেটা খুবই কম, মানে 0.1%ও না। কিন্তু সেই কমটুকুই কি করতেছে, ব্যালেন্সটা নষ্ট করে দিচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবী নিজে যেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এমিট করে, সেটার সাথে টেক্কা দেওয়া মানুষের পক্ষে এখনো সম্ভব না। হইতে পারে হয়তো 1000 বছর পরে মানুষও পারবে। আপনি একটু আগে বললেন যে মঙ্গল পুরোপুরি একটা অচল গ্রহ বলতে গেলে, যেখানে বৃষ্টিও নাই, আগ্নেয়গিরিও তেমন নাই।
তাহলে আমরা মঙ্গলে কেন প্রাণ খোঁজার চেষ্টা করতেছি, অন্য গ্রহে কেন যাইতেছি না? এটা সেটাই অ্যাকচুয়ালি পরে আসবে, যে আমরা যেই ধরনের প্রাণ স্টিল, এই জন্যই আমি আসলে নেক্সট আলোচনায় যেটা যাচ্ছিলাম, আচ্ছা এটাতে ক্লিয়ার হবে ওই প্রশ্নের উত্তর। সেটা হচ্ছে যে পৃথিবীতে এখন আমরা যদি, তাহলে এখন মানুষ ভাবছে হয়তো তাহলে ঠিক এরকম অপটিমাম কন্ডিশন, টেম্পারেচার এরকম থাকলেই জীবন থাকতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে পৃথিবীতে অনেক এক্সট্রিম জীব পাওয়া যায়, অনেক এগুলোকে, এমনকি এগুলোকে বলাই হয় এক্সট্রিমোফাইল, কারণ হচ্ছে অনেক এক্সট্রিম এলাকায় থাকে। যেমন ইন্টারেস্টিং, অনেকে হয়তো জানেন যে পৃথিবীর পেটে, পেট বলতে আমি পৃথিবীর ভিতরে বুঝাচ্ছি, আর পিঠ হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে, যেটাকে সংস্কৃত ভাষায় পৃষ্ঠে বলে, কিন্তু বাংলা ভাষায় হচ্ছে পিঠ, কারণ পৃষ্ঠ থেকেই পিঠ শব্দটা আসছে। সো এটাকে আবার পৃষ্ঠেতে ফিরে যাওয়ার কোনো দরকার নেই, পিঠ বলাই যথেষ্ট। সো পেট হচ্ছে ভিতরে, আর পিঠ হচ্ছে সারফেস। পিঠ মানে সারফেস, পেট মানে হচ্ছে ইন্টেরিয়র। তো পৃথিবীর পেটে যে পরিমাণ জীব আছে, পিঠেও সমপরিমাণ জীব আছে। তো পৃথিবীর যে মোট জীবের এটা অনেকেই জানে না, কারণ পৃথিবীর পেটের ভিতরে যত জীব অধিকাংশই হচ্ছে কেঁচো টাইপের, অধিকাংশ মলিকুলার, খুবই ছোট, আণুবীক্ষণিক, বা অন্যান্য হচ্ছে যে পিঁপড়া বা আরো অনেক কিছু, এবং এদের যে কম্বাইন্ড ভর, সেটা সেটা পৃথিবীর পিঠে যত জীব আছে তাদের কম্বাইন্ড ভরের সমান। সো পৃথিবীর পেটে আর পিঠে 50-50 জীবের পরিমাণ। সো পৃথিবীর পেটের ভিতরে যদি এত জীব থাকতে পারে, তাহলে অনেকে প্রশ্ন করে যে তাহলে কেন মঙ্গলে থাকতে পারে? হয়তো মঙ্গলের পিঠে সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু পেটের ভিতরে তো থাকতে পারে। এটাই হচ্ছে ব্যাপারটা। কারণ হচ্ছে মঙ্গলে আমরা জানি যে মঙ্গলে পানি পাওয়া গেছে, পানি তরল অবস্থায় পাওয়া যায়নি, বরফ অবস্থায় পাওয়া গেছে মঙ্গলের 2 মেরুতে। পৃথিবীর 2 মেরুতে যেরকম বরফ আছে, অ্যান্টার্কটিকা আর আর্কটিক, আর্কটিক এলাকায় বরফ আছে, অ্যান্টার্কটিকায় বরফ আছে, এক্স্যাক্টলি মঙ্গলের 2 মেরুতেও বরফ আছে। অনেকে ভাবতেছে হয়তো মঙ্গলের পেটের ভিতরে অনেক কিছু আছে, থাকতেও পারে, কিন্তু ওইটা ওইটা বোঝার মতো অবস্থা। পেটের ভিতর থাকলেও কেমন, মানে আমরা এগুলো, মানে এমন না যে পেটের ভিতর থেকে হঠাৎ করে কুমির বের হবে, এরকম কিছু না, কিন্তু আণুবীক্ষণিক কিছু থাকতে পারে খুব ছোট, যারা আসলে ওই এনভায়রনমেন্টে সার্ভাইভ করতে পারে। রিসেন্টলি অনেকে জানে যে আচ্ছা মঙ্গলে পানি পাওয়া গেছে অনেক আগেই, যেটা অনেক পুরানো কথা। ভিনাসে ফসফিন পাওয়া গেছে, যেটা খুব রিসেন্ট ঘটনা। কেউ এখন দাবি করে বসতে পারে যে ভিনাসের মেঘের ভিতরে হয়তো ফসফিন পাওয়া গেছে, ভিনাসের মেঘ, ভিনাসের অ্যাটমসফিয়ার ইন্টারেস্টিং, কারণ ওদের মেঘ আছে, এবং মেঘের যেখানে ফসফিন পাওয়া গেছে এটাকে বলা মেঘের ডেক। সো একটা মেঘ যদি এরকম হয়, আমি যদি এখান থেকে অবজার্ভ করি, এটা হচ্ছে মেঘের, এটার জানি কি একটা নাম আছে, এটা পিছনে, মানে যেই দিকটা আমরা দেখতেছি মেঘের, কিন্তু যখন কেউ প্লেন দিয়ে মেঘের উপরে যায়, প্লেনে উঠলে প্লেন সাধারণত মেঘের উপর দিয়ে ফ্লাই করে, সো তখন মেঘের ডেক দেখা যায়। ডেক মানে জাহাজের ডেক, যেরকম ডেক মানে হচ্ছে জাহাজের উপরের তল। সো এই মেঘের ডেকে ফসফিন পাওয়া গেছে। সো অনেকে বলে মেঘের ভিতরে হয়তো কিছু আছে, কিন্তু সেটা সেটা নাও হতে পারে, এমন হতে পারে যে এটা অন্য কোনো মেকানিজম হয়েছে, যাই হোক। কিন্তু এগুলো সবই আণুবীক্ষণিক জীবের কথা, মাইক্রোবায়াল লাইফ। ইউরোপা যেরকম আরেকটা স্যাটেলাইট, কার স্যাটেলাইট জানি সেটা আমি এখন ভুলেই গেছি পুরো, যাই হোক তোমরা জানো হয়তো। ইউরোপা একটা স্যাটেলাইট, যেখানে ধারণা করা হচ্ছে ইউরোপার উপরের তলটা হচ্ছে এটা ইউরোপাতে একটা তুষারিত সাগর আছে, কারণ এখন ব্যাপারটা হচ্ছে ইউরোপার অনেকে ধারণা করে একটা লিকুইড সাগর আছে, যে সাগরটার পুরুত্ব, থিকনেস 80 থেকে 100 কিলোমিটার। মানে ইউরোপার সাগরের ভিতরে যদি কেউ ঢুকে 80 কিলোমিটার যাইতেই থাকবে, এটা এখন তরল পানির সাগর পুরোপুরি। কিন্তু সমস্যা হচ্ছে এটা বাইরে থেকে দেখা যায় না, কারণ এই সাগরের উপরে আবার 10 থেকে 30 কিলোমিটার থিকনেসের একটা বরফের লেয়ার আছে। কিন্তু এই বরফের লেয়ারের ভিতরে যেই পদার্থটা আছে, সেই পদার্থের ডেনসিটি হিসাব করে পাওয়া গেছে 1000 কেজি প্রতি মিটার কিউবে, প্রতি কিউবিক মিটারে 1000 কেজি, এবং পানির ঘনত্ব আমরা জানি এক্স্যাক্টলি 1000 কেজি প্রতি, মানে 997। সো অনেকে বলে ইউরোপাতে হয়তো একটা সাগর আছে, এবং ওই সাগরের ভিতরে তিমি থাকার সম্ভাবনা নেই, কারণ ওই সাগর এমনই রিমোট জায়গায় আছে যে ওইখানে এই পরিমাণ এনার্জি তৈরি সম্ভব না, কিন্তু স্টিল অন্য ধরনের মাইক্রোবায়াল লাইফ থাকতে পারে। টাইটানে, আচ্ছা এখানে বেশি কিছু বলা যাবে না, জুপিটার না থাকলে। ও এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে অন্য কোনো গ্রহের জীবন থাকতে পারে কিনা সেটা বোঝার জন্য অনেকে সাজেস্ট করছে যে, ইন্টারেস্টিং আরেকটা জিনিস মনে রাখতে হবে, অন্য গ্রহে জীবন খোঁজার, সৌরজগতের ভিতরে অন্য গ্রহে জীবন খোঁজার একটা রিস্ক আছে। রিস্ক হচ্ছে আমরা যখনই অন্য কোনো গ্রহে কোনো ইয়া পাঠাই, কি বলে, কোনো স্যাটেলাইট না, কোনো রোভার পাঠায় যখন, কোনো রোবট পাঠায় যখন, যেমন মার্সে অনেক পাঠানো হচ্ছে, অন্যান্য কিছু গ্রহের পৃষ্ঠেও নামছে রোভার মানে যারা লিটারালি রোল করতে পারে ওই গ্রহের সারফেসে। সমস্যা হচ্ছে যখন এরকম কিছু পাঠানো হয়, তখনই ওই গ্রহে কিন্তু সাথে করে কিছু অণুজীবও পাঠানো হয়, কারণ রোবটের ভিতরে এমন কোন রোবট বানানো সম্ভব না যেটা 100% এই জীব প্রুফ, মানে ওটার ভিতরে কোনো প্রাণ নাই,
কারণ রোবটের ভিতরে কিছু জীব আছে যারা 3 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, এমনকি ফ্রি স্পেসে, ব্যাকটেরিয়া টাইপের কিছু একটা। এমনকি হিসাব করে দেখা গেছে যে এই জীবটা ব্যাসিলাস সাবটিলিস হবে, আসলে এখানে একটা টি কাটা পড়ছে, যাই হোক। সো এই প্রাণীটা, প্রাণী না জীব যেটাই হোক, প্রাণী উদ্ভিদ বা জীব যাই হোক, সে এমনকি 6 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে কোন একটা এমটি স্পেস। আমার এখানে একটা প্রশ্ন আছে, ওই রোভারের সাথে যদি আমরা পৃথিবী থেকে কোনো অণুজীব বা মাইক্রোবায়োম পাঠাই দিই, তাহলে কন্টামিনেশন হয়ে গেল না? আমরা কিভাবে পরে বুঝতে পারবো এটা পৃথিবীর নাকি হলো গিয়ে ওটা ওখানের পরিবেশেই গ্রো করছে? সেটাই সমস্যা, সেটাই না, কেউ ইচ্ছা করে পাঠাচ্ছে না। নাসা বা এসা বা এখন চাইনিজরা বা জাপানিজরা, ইন্ডিয়ানরা, সবারই এখন স্পেস মিশন আছে, কিন্তু এরা কেউই চায় না যে স্পেসে কোনো মাইক্রোবায়াল লাইফ যাক। কিন্তু সমস্যাটা ঠেকানোর উপায় নেই, কারণ হচ্ছে মাইক্রোবায়াল লাইফ এতই বেশি। ওরা আগে স্পেসশিপ পাঠানোর আগে ওইটাকে পুরোপুরি ক্লিন করার চেষ্টা করা হয়, কিন্তু 100% পারা যায় না। এটা নিয়ে অনেক বড় রুল আছে যে স্পেসকে কন্টামিনেট করা যাবে না, কিন্তু আমার ধারণা ইতিমধ্যে কন্টামিনেটেড হয়ে গেছে। এমন হইতে পারে যে পৃথিবী থেকে মাইক্রোবায়াল লাইফ হয়তো মঙ্গলে চলে গেছে এবং ওরা এখন সুখে শান্তিতে নতুন কলোনি স্থাপন করছে, সেরকমও হইতে পারে। অবশ্য কেউ জানে না এখনো, কিন্তু সেটা ঠেকানোর চেষ্টা করা হচ্ছে যাতে অন্যান্য গ্রহগুলাতে কন্টামিনেশন না হয়। সো সেইভাবে এটা হচ্ছে সোলার সিস্টেমের ভিতরে এখন যেমন। আচ্ছা, এটা নিয়ে আমি বলবো না কারণ বেশি দেরি হয়ে গেছে। নেক্সট আমি যেটা যাব, তাহলে এখন সম্ভবত এটাও জীবনের অরিজিন নিয়ে যেটা বলতে, আচ্ছা আমি বুঝতে পারছি যে এগুলো নিয়ে আলোচনা করতে অনেক সময় লাগবে, এটা বাদ দিব, কারণ এটা হচ্ছে জীবনের অরিজিন নিয়ে কিছু আলোচনা। সেটা যেহেতু ঠিক অ্যাস্ট্রোবায়োলজির সাথে অতটা কানেক্টেড না, আমি এটা স্কিপ করতেছি। এখানে আমি যেটা অ্যাড করব এরপরে সেটা হচ্ছে এখন অন্যান্য গ্রহের কি অবস্থা। আবারও আমি যদি এখন এক্সোপ্ল্যানেটের বর্তমান যে অবস্থা সেটাতে যদি যাই, আসলে আমি এখানে কিছু ছবি, কারণ আমি মূলত এতক্ষণ পর্যন্ত একটা পেপারেই আসছি, এখানে আমি আরেকটা পেপার আনতে যাচ্ছিলাম যেটা হচ্ছে ডায়াগ্রাম একটা, বর্তমান অবস্থাটা জাস্ট বোঝানোর জন্য, আর কিছু না তেমন। এই ছবিটা দেখানো, এই ডায়াগ্রামটা দিয়ে, কারণ আমি এতক্ষণ পর্যন্ত আমরা মোটামুটি বুঝতে পারছি যে তাহলে অন্যান্য গ্রহে, অন্য তারার চারদিকে, অন্য গ্রহে মোটামুটি গ্যালাক্সির হ্যাবিটেবল জোনে, অন্য তারার চারদিকে যে হ্যাবিটেবল জোন আছে, মোটামুটি ওই জায়গায় থেকে আমরা আপাতত যা চেষ্টা করতেছে মানুষ, সেটা হচ্ছে পানি খোঁজার চেষ্টা করা এবং পানি তরল অবস্থায় থাকতে পারবে কিনা সেটার চেষ্টা করা। এবং সেটার জন্য আপাতত প্রথমে সোলার সিস্টেমে এক্সপ্লোর করা হয়েছে, সোলার সিস্টেমে মার্স, ভিনাস বা অন্যান্য গ্রহ কেমন সেটার চেষ্টা করা হয়েছে। তারপর এখন যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে এক্সোপ্ল্যানেট ডিটেক্ট করার চেষ্টা করা। এবং এখন হয়তো সবাই জানো যে এক্সোপ্ল্যানেটের সংখ্যা, আমি যদি এখন ওই অ্যাপে যাই, এক্সোপ্ল্যানেটের বর্তমান সংখ্যা হচ্ছে ডেটাবেসে যদি যাই, যেমন গতকালকেও একটা নতুন গ্রহ আবিষ্কৃত হচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিল্কি ওয়ে। এখন পর্যন্ত যত গ্রহ পাওয়া গেছে সবকিছু এই প্রত্যেকটা লাল ডট এখানে হচ্ছে একটা গ্রহ যেটা আবিষ্কার করা গেছে এখন পর্যন্ত। সো এখানে এদিকে হচ্ছে সূর্য। আমি যদি যে কোনো গ্রহের ভিতরে ঢুকি, তাহলে ওই গ্রহের এই অ্যাপে ওই গ্রহের সোলার সিস্টেমটাও দেখানো হয়। যেমন এখানে দেখা যাচ্ছে একটা তারা, ওই তারার চারদিকে একটা গ্রহ, তারা এতটা কাছে আছে। তো এরকম মোটামুটি 4000 বা আরো বেশি গ্রহ এখন ইতিমধ্যে পাওয়া গেছে। তার সবগুলো একটা খুবই ছোট রিজিয়নে, কারণ হচ্ছে এখন পর্যন্ত শুধু ওইটুকুই অবজার্ভ করা হয়েছে। অধিকাংশ হচ্ছে সূর্যের খুব কাছে, কারণ হচ্ছে কেপলার অবজার্ভ করতেছে সূর্যের খুব কাছাকাছি। সূর্য মোটামুটি যেখানে সবচেয়ে বেশি লাল দাগ দেখা যাচ্ছে সেখানে। স্যার এই রিজিয়নটা এতটা লিনিয়ার কেন, মানে বাইরের দিকে কিছু না? বাইরেরটা ওইটা কারণ শুধু ওই ডিরেকশনেই করা হয়েছে অবজারভেশন, সেজন্য, অন্য কোনো কারণ নাই। এটা হচ্ছে ওইটা একটা ইন্ডিভিজুয়াল সার্ভে ছিল, কারণ কেপলার এত দূরের জিনিস দেখতে পারে না, কিন্তু অন্যান্য কিছু টেলিস্কোপ আছে যেটা দিয়ে নির্দিষ্ট কিছু দিকে অনেক দূরের গ্রহ আবিষ্কারের চেষ্টা করা হচ্ছে। যাই হোক, আমি জাস্ট ওভারভিউ যেটা দেওয়ার চেষ্টা করতেছি সেটা হচ্ছে এই প্লটটা, এই একটা প্লটে বর্তমান অবস্থাটা কিছুটা বোঝা যাবে। এখানে হচ্ছে ইন্টারেস্টিং সব গ্রহ যেগুলো জীবনের জন্য ইন্টারেস্টিং, সব গ্রহ হচ্ছে এখানে এক একটা ডট, প্রত্যেকটা ডট হচ্ছে এক একটা গ্রহ, এক একটা এক্সোপ্ল্যানেট। শুধু এক্সো না, এখানে পৃথিবী কি আছে এখানে কোথাও? আছে স্যার, নিচের দিকে। হ্যাঁ, এই যে এখানে। সো একে গেলে পৃথিবী, কারণ এখানে ভর হচ্ছে পৃথিবীর সাপেক্ষে, 1 মানে হচ্ছে পৃথিবীর ভর। আর এদিকে রেডিয়াস মানে হচ্ছে এখানে গ্রহটা তার সূর্য থেকে কতটুকু দূরে আছে, এটারও ইউনিট হচ্ছে পৃথিবীর রেডিয়াস, পৃথিবীর অরবিটের রেডিয়াস মোট কথা।
সো 1 মানে হচ্ছে পৃথিবী কতটুকু দূরে, সো 1 গেলে আর্থ পৃথিবী পাওয়া যাবে। ভিনাস যথারীতি একটু তার ভর একটু কম, তার রেডিয়াসও আর একটু কম। তারপরে মার্কারি আছে, মার্কারি দেখতেছি না, হয়তো নাই। তার আর ওইদিকে গেলে হয়তো অন্যান্য গ্রহ পাওয়া যাবে, যেমন জুপিটার খোঁজার চেষ্টা করা দরকার। আচ্ছা, এই যে ইউরেনাস এবং নেপচুন দেখা যাচ্ছে এইখানে, ইউরেনাস এবং নেপচুন। সো ওদের ভর অনেক বেশি, কিন্তু ওরা অনেক দূরেও। সো এখানে এখন এখানে ডায়াগ্রাম গুলা, এখানে যে লাইন গুলা দেখানো যাচ্ছে, এই লাইন গুলা হচ্ছে কোনো গ্রহ যদি ওই লাইনের আশেপাশে থাকে তাহলে তার মধ্যে ওই এলিমেন্টটা, সো এখানে হচ্ছে 100% আয়রন। সো কোনো গ্রহ যদি এইখানে থাকে, এই রেড লাইনের আশেপাশে থাকে, তার মানে হচ্ছে তার ভিতরে আয়রন, তার ডেনসিটি, কারণ আরেকটা বুঝতে হবে যে ডেনসিটি কি, একটা গ্রহের ডেনসিটি নির্ভর করবে তার, ও না অ্যাকচুয়ালি সরি, এই রেডিয়াস, আচ্ছা বুঝতে পারছি, এখানে আমার বলার ভুল হয়েছে। এই রেডিয়াস আসলে তার দূরত্ব না, এটা হচ্ছে আসলে এই গ্রহটার রেডিয়াস পৃথিবীর তুলনায়। সো তাহলে আমি ডেনসিটি বুঝবো, কারণ আমি যখন রেডিয়াস এবং এদিকে ভর আর এদিকে হচ্ছে তার রেডিয়াস কম্পেয়ার করলে আমি তার ডেনসিটি বুঝতে পারি। কারণ ডেনসিটি হচ্ছে ভরকে যদি আমি জাস্ট ভলিউম দিয়ে ভাগ করি, আর ভলিউম তো শুধুমাত্র এখানে যেহেতু স্ফিয়ার শুধু রেডিয়াসের উপর নির্ভরশীল। সো এটা হচ্ছে তার এক ধরনের ভলিউম। মোহাম্মদ শামীম, আচ্ছা আমি আবার প্রেজেন্ট করি। আচ্ছা আমি বেশি বলে ফেলছি, আমি আসলে এই ডায়াগ্রামটা দিয়ে শেষ করতে চাই আজকে। তো এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখন পর্যন্ত এক্সোপ্ল্যানেটের বর্তমান অবস্থাটা বোঝানোর জন্য, যে যদি তার মাসের তুলনায় ভলিউম অনেক ছোট হয় তাহলে তার ডেনসিটি বেশি হবে। সো ডেনসিটি মোটামুটি ধরলাম মাস অনেক বেশি কিন্তু রেডিয়াস কম, তার মানে তার ভলিউম ডেনসিটি অনেক বেশি, যেমন পৃথিবীর ডেনসিটি দেখা যাচ্ছে, তাহলে মোটামুটি এরকম। এখন কোন গ্রহ যদি এই রেড এর কাছাকাছি থাকে, তার মানে হচ্ছে ওর ডেনসিটি এত বেশি যে ওইটা আয়রনের সমান ডেনসিটি। আর এখানে H2O লাইনটা আমি দেখতে চাচ্ছি মেনলি। আচ্ছা 100% H2O, সো এই লাইনটা হচ্ছে 100%, কোন গ্রহ যদি 100% পানি দিয়ে তৈরি হইতো, পুরো গ্রহটাই পানি ধরলাম, এটা সম্ভব না ফিজিক্যালি অফকোর্স, কিন্তু পুরা ইন্টারেস্টিংলি পুরাপুরি পানি দিয়ে একটা গ্রহ সম্ভব না, পুরো গ্যাস দিয়ে সম্ভব। কিন্তু এমন গ্রহ থাকতে পারে যেটার হয়তো সেন্টারে একটা রকি ম্যাটেরিয়াল আছে, সেন্টারে মাটির মতো কিছু একটা আছে, কিন্তু মাটির উপরে পুরাটাই সাগর। এরকম গ্রহের কনসেপ্ট অনেকে তৈরি করছে, ফিজিক্যালি আছে কিনা কেউ জানে না। ওগুলোকে সুপার আর্থ বলা হয়, যাই হোক, না ওগুলোকে ওশান ওয়ার্ল্ড বলা হয়, যাই হোক। সো এটা হচ্ছে 100% পানির ডেন্সিটি। আর এইদিকে দেখা যাচ্ছে এই যে 50% আয়রন, এই যে 25% পানি, 50% পানি। সো পৃথিবী এমন একটা জায়গায় আছে যে তার ডেন্সিটি কিন্তু এই পানির ডেন্সিটির চেয়ে কম। সো এই যে রকের ডেন্সিটি ম্যাগনেসিয়াম সিলিকেট এখানে দেখানো হয়েছে, পৃথিবী এই ম্যাগনেসিয়াম সিলিকেট লাইনের খুব কাছে। সো একটা গ্রহের যখনই রেডিয়াস আর মাস প্লট করা হবে তখনই কিন্তু মোটামুটি বোঝা যাবে যে তার স্ট্রাকচারটা কি। কারণ কোনো গ্রহ যদি এই লাইনের কাছে থাকে বোঝাই যাবে তার এখানে মাটির মতো কিছু আছে, রক, পাথরের মতো, পাথরের কাছাকাছি কিছু এলিমেন্ট এই গ্রহে আছে, বা ওই এলিমেন্টটাই ডমিনেট করে, এরকম কোন একটা কনসেপ্ট। এখন ইউরেনাস নেপচুন ওইখানে থাকার মানে হচ্ছে ইউরেনাস নেপচুনের ডেন্সিটি পানির চেয়ে অনেক কম, তার মানে গ্যাসের ডেন্সিটি। সো যত আমি উপরের দিকে উঠবো, যেমন এটা হচ্ছে কোল্ড হাইড্রোজেন এবং হিলিয়াম, এই লাইনটা হচ্ছে হাইড্রোজেনের ডেন্সিটি, আর এটা হচ্ছে পানির ডেন্সিটি। সো এই পানি থেকে হাইড্রোজেনের মাঝখানে যারা আছে তার মানে ওরা হচ্ছে গ্যাসাস গ্রহ, গ্যাস দিয়ে তৈরি, যেমন ইউরেনাস নেপচুন এখানে দেখা যাচ্ছে, এবং এই সব গ্রহ। সো এখানে এই প্লটে মেইনলি ইন্টারেস্টিং হচ্ছে এই 100% পানি এবং 100% আয়রন, এই দুটার মাঝখানে যারা আছে এদের ভিতরে রকি সারফেস থাকতে পারে মাটির মতো, এবং তার উপরে পানিও থাকতে পারে। এখানের সাথে আরেকটা যে প্যারামিটার যোগ করতে হবে এটা হচ্ছে টেম্পারেচার, যেটাই হচ্ছে এখানে কালার। প্রতিটা গ্রহের একটা কালার আছে, কালার মানে হচ্ছে এটা, কালার বারটা এখানে দেওয়া আছে। সো কালার যদি নীল হয় বা পার্পল হয়, বেগুনি বা নীল হয়, তাহলে বোঝা যাচ্ছে ওই গ্রহের উপরে টেম্পারেচার কম। ইন্টারেস্টিংলি একটা গ্রহের সারফেস টেম্পারেচার পুরোপুরি নির্ভর করে ফ্লাক্সের উপরে। ফ্লাক্স মানে হচ্ছে সোলার ফ্লাক্স, স্টেলার ফ্লাক্স, মানে গ্রহটা যে তারার চারদিকে আছে ওই তারা থেকে কতটুকু রেডিয়েশন গ্রহে আসতেছে সেটা। রেডিয়েশন যদি বেশি হয় ওই গ্রহের টেম্পারেচারও বেশি হবে। সো এখানে কালার দিয়ে জাস্ট একই সাথে ফ্লাক্স এবং টেম্পারেচার দেখানো হচ্ছে।
সো এখানে মোটামুটি যেটা বোঝা যাচ্ছে যে এই দুই লাইনের ভিতরে যারা আছে শুধু তাদের দেখলেও হবে না, তাদের মধ্যে যাদের টেম্পারেচার পৃথিবীর মতো কাছাকাছি সেরকম হয়তো দেখতে হবে, এবং সেগুলো এখন দেখার চেষ্টা করছি। সো বর্তমানে অ্যাস্ট্রোবায়োলজিতে মেইন যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে এই ধরনের এক্সোপ্ল্যানেট বের করার চেষ্টা করা যারা ওই ওয়াটার লাইন এবং আয়রন লাইনের মাঝামাঝি আছে, এবং যাদের টেম্পারেচার লিকুইড ওয়াটার তরল পানি থাকার জন্য যথেষ্ট। এবং সেগুলো দেখার জন্য মানে আমি বুঝলাম যে আমি একটা গ্রহের এই দুইটা প্যারামিটার তো সহজেই হিসাব করা যাবে। একটা হচ্ছে তার ভর, যেটা আচ্ছা আমি আসলে আমাদের আসলে কথা বলার কথা ছিল হয়তো ডিটেকশন মেকানিজম নিয়ে, কিন্তু মেকানিজম বলতে এখন আমাদের সময় নেই, কিন্তু ইজি ডিটেকশন মেথড আছে যেটা দিয়ে একটা গ্রহের অন্য তারার চারদিকে ঘুরতেছে এমন একটা গ্রহের জাস্ট অরবিট থেকে বের করা যায় তার ভর কত, তার রেডিয়াস কত, এগুলো বের করা। যেমন ভর বের করা যায় যে মেথডটা দিয়ে, সেটাকে ডপলার স্পেকট্রোস্কোপি বলে। কারণ একটা গ্রহ যদি অন্য একটা তারার চারদিকে ঘুরতে থাকে, তাহলে এই গ্রহের কারণে ওই তারাটার একটা মোশন তৈরি হবে। সো এই তারার মোশন হিসাব করে তার চারদিকে কি কি গ্রহ আছে এবং ওই গ্রহটা যেটাকে ডপলার স্পেকট্রোস্কোপি বলে, কারণ এখানে ডপলার ইফেক্ট খাটানো হয়, যদি ডপলার ইফেক্টের কথা জানো। সো এই ডপলার ইফেক্ট ইউজ করে তার যেটা বের করা যায় সেটা হচ্ছে তার ভর, মাস। আর আরেকটা মেথড যেটা হচ্ছে ট্রানজিট, মানে একটা তারার সামনে দিয়ে যখন একটা গ্রহ যায়, ধরলাম গ্রহটা এদিকে যাবে, যখন সে তারার সামনে দিয়ে যায় তখন আমি যদি তারার ব্রাইটনেস অবজার্ভ করতে থাকি, হঠাৎ করে ব্রাইটনেস কমে যায় আবার বেড়ে যায়। সো এই মেথডে, ট্রানজিট মেথডে তার রেডিয়াস বের করা সম্ভব। সো কোনো গ্রহ যদি এই দুই মেথডেই অবজার্ভ করা যায় তাহলে তার ভর জানা যাবে, তার রেডিয়াস জানা যাবে। দুটা জানার পরে, এবং আমরা তো তারাটার ফ্লাক্স জানি, যে তারাটার ব্রাইটনেস কত জানি। সো জাস্ট এই দুইটা মেথডের মাধ্যমে কিন্তু এই ডায়াগ্রাম তৈরি করে ফেলা সম্ভব। এবং এক্স্যাক্টলি এই কয়টা গ্রহই এখন পর্যন্ত 4000-এর মধ্যে এই কয়টা গ্রহ, এখানে প্রত্যেকটা গ্রহের কিন্তু নাম দেওয়া আছে, শুধুমাত্র এই কয়টা গ্রহই এখন পর্যন্ত এইভাবে ডিটেক্ট করা গেছে। দুইটারই ডপলার ইফেক্টের মাধ্যমে তার ভর বের করা হয়েছে, ট্রানজিটের মাধ্যমে তার রেডিয়াস বের করা হয়েছে, এবং সে যেই তারার চারদিকে ঘুরতেছে ওই তারার ফ্লাক্স কত এবং সেই তারা থেকে সে কতটুকু দূরে আসছে সেটার উপর ভিত্তি করে গ্রহের একটা টেম্পারেচারও হিসাব করা হয়েছে। সো এটা করে মোটামুটি ইন্টারেস্টিং গ্রহের একটা লিস্ট ইতিমধ্যে বানানো হয়েছে। কিন্তু তারপরে আমরা জানি মেইন সমস্যা হচ্ছে টেম্পারেচারের ভ্যালুটা ঠিক না, কারণ টেম্পারেচার তো গ্রিন হাউস ইফেক্টের উপর নির্ভর করবে। আর গ্রিন হাউস ইফেক্ট বুঝতে হলে আমাকে দেখতে হবে ওই গ্রহের অ্যাটমসফিয়ারটা কেমন। কারণ এমন হতে পারে যে একটা গ্রহ আসলে অনেক দূরে তার তারা থেকে, কিন্তু তার গ্রিন হাউস ইফেক্টের কারণে সে টেম্পারেচার সাস্টেইন করতে পারে। সেগুলোর জন্য এখন যেগুলা নেক্সট যেটা চেষ্টা হচ্ছে, আমার ফাইনাল কথা এটাই, তারপরে শেষ, সেটা হচ্ছে এখন সবাই যেটা চেষ্টা করতেছে সেটা হচ্ছে পৃথিবীর স্পেকট্রা। এটা ইন্টারেস্টিংলি এখন যেহেতু মানুষ অনেক স্যাটেলাইট পাঠাইছে বাইরে, ওই বাইরে থেকে পৃথিবীকে অবজার্ভ করা যায় এখন। সো এটা উল্টা অ্যাস্ট্রোনমি হতেছে। অ্যাস্ট্রোনমি এতদিন ছিল পৃথিবী থেকে বাইরের গ্রহ অবজার্ভ করা হতেছে, এখন উল্টা। কারণ যেই স্যাটেলাইট মঙ্গলে পাঠানো হয়েছে ওই স্যাটেলাইটকে হঠাৎ উল্টা ঘুরে, যেমন কার্ল সেগানের যে বিখ্যাত পেল ব্লু ডট ছবিটা, ওইটা তো তোলা হয়েছিল এইভাবেই, যে হঠাৎ স্যাটেলাইটটাকে উল্টা ঘুরে পৃথিবীর একটা ছবি তোলা হয়েছে। এক্স্যাক্টলি ওই উপায় এখন কি এমনকি পৃথিবীর অ্যাটমসফিয়ারে। সো আমি যদি পৃথিবী থেকে রেডিয়েশনটা বাইরে থেকে দেখতে কেমন লাগে এটা অ্যাকচুয়াল অবজারভেশন হিসাব করি, তাহলে দেখবো যে অবজারভেশন এরকম, এদিকে হচ্ছে ওয়েভলেন্থ আর এদিকে হচ্ছে ইন্টেন্সিটি, কোন ওয়েভলেন্থে পৃথিবী কেমন এমিট করে। এবং ওই ইন্টেন্সিটি দেখলে দেখা যাবে যে ওইখানে প্রচুর অ্যাবজর্পশন লাইন আছে, মানে অনেকগুলো ড্রপ আছে। কোন জায়গায় রেডিয়েশন নাই, আসলে এখানে পুরোপুরি দেখা যাচ্ছে না। সবচেয়ে ভালো দেখা যাবে পরের ডায়াগ্রামটা, যেটা আমি এখানে দিতে চাই, যদিও এটা সিমুলেশন, অ্যাকচুয়াল ডেটা না। সো এখন যদি এটা কেউ দেখে তাহলে দেখবে যে এটা হচ্ছে পৃথিবীর রেডিয়েশন এদিকে, আর এদিকে হচ্ছে ওয়েভলেন্থ, কোন ওয়েভলেন্থে কেমন রেডিয়েশন দেখা যাচ্ছে। এই রেডিয়েশন যখন আমি প্লট করবো ওয়েভলেন্থের সাপেক্ষে, তখন অনেকগুলো ড্রপ আছে, এবং ড্রপ গুলো হয় পৃথিবীর অ্যাটমসফিয়ারে পানি আছে সেই জন্য। সো ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড, এই দুইটার কারণেই আমি এই অ্যাবজর্পশন লাইন গুলো পাই। সো অন্য কোনো গ্রহ থেকে যদি এক্স্যাক্টলি এরকম অ্যাবজর্পশন লাইন পাওয়া যায়, সেটার উপরে ভিত্তি করে ওই গ্রহের অ্যাটমসফিয়ারে পানি আছে কিনা, কার্বন ডাইঅক্সাইড আছে কিনা, এবং কতটুকু আছে, কারণ যত বেশি থাকবে এই ড্রপটা তত বেশি হবে, এগুলো হিসাব করা সম্ভব। এবং এটাই হচ্ছে বর্তমানে অন্য গ্রহে জীবন খোঁজার চেষ্টার ফ্রন্টিয়ার লাইন। আমার কথা এইটুকু। এখন কারো প্রশ্ন থাকলে করতে পারো। যদিও আমি এখানে সবাইকে তুমি করে বলছি, হয়তো বড় কেউ জয়েন করছে, সেটা হইতে পারে। যাই হোক, না স্যার, সবাই আপনার স্টুডেন্ট হবে। আচ্ছা।
স্যার আমার একটা কোশ্চেন হলো যে ওই যে এর আগে যে ডায়াগ্রামটা দেখানো হলো যেখানে হলো যে ভর, রেডিয়াস এবং টেম্পারেচার হলো গিয়ে যদি কোনো একটা প্ল্যানেটের আমরা নিতে পারি, তারপরে এই প্লটে বসালে হলো গিয়ে বলতে পারবো যে ওখানে অ্যাকচুয়ালি জীবনের অস্তিত্ব আছে কি নাই। তো আমার কোশ্চেনটা হলো গিয়ে যে এই যে ডায়াগ্রামটা তৈরি করা হয়েছে এইটা কিসের বেসিসে তৈরি করা হয়েছে? আমরা অ্যাকচুয়ালি কতটা জোর দিতে পারি যে এই ডায়াগ্রামে যদি আমরা বসাই তাহলে যে ওই যে 100% আয়রন লাইন, তারপর 100% পানি, এর এই যে এটা কিসের বেসিসে এই ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে? না এখানে এগুলা পিওরলি হিসাব। সো আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু এখানে থাকা মানে জীবন আছে তা না, এখানে থাকা মানে হচ্ছে পানি তরল অবস্থায় থাকতে পারে সেটা, কিন্তু জীবন আরো অনেক কমপ্লিকেটেড, সেটা আসলে আমি আজকে অতটা আলোচনা করতে পারিনি এখন পর্যন্ত, কারণ ওইটা আরো কমপ্লিকেটেড, সেটার জন্য আরো অনেক ওই যে আমি যেটা শেষ করছি যে আমাদের যেটা দেখতে হবে ওটাকে বলে স্পেকট্রাম। কিন্তু এখানে এটা যেভাবে করা হয়েছে এখানে তো আমি বলতেছি যে এখানে প্রত্যেকটা ডট হচ্ছে আসলে অবজার্ভ করা, সো গ্রহগুলার ভর হিসাব করা হয়েছে, রেডিয়াস হিসাব করা হয়েছে, এখানে প্লট করা হয়েছে। আর যে লাইনগুলা এগুলো হচ্ছে থিওরিটিক্যাল লাইন। থিওরিটিক্যাল লাইন এই সেন্সে যে যে পানির যদি আমরা জানি যে পানির ডেনসিটি, এগুলো হচ্ছে ডেনসিটি লাইন। সো আমরা জানি যে ডেনসিটি মানে হচ্ছে মাস ডিভাইডেড বাই কি হবে 4π/3 r³, এটাই তো বোধহয় ভলিউমের সূত্র ছিল, ঠিক না? এরকমই কিছু একটা, ভুল টুল হতে পারে, যাই হোক। সো এটা হচ্ছে তার মানে হচ্ছে ডেনসিটিটা পুরাপুরি মাস, এবং এটা হচ্ছে প্রপোর্শনাল টু ভর, আর ইনভার্সলি প্রপোর্শনাল টু হচ্ছে r³। সো তাহলে যেটা দেখা যাবে যে মাস এবং রেডিয়াস চেঞ্জ হইতেছে কিন্তু এই লাইনের উপরে ডেনসিটি কনস্ট্যান্ট থাকবে। সো এগুলো হচ্ছে এগুলোকে বলা হয় কনস্ট্যান্ট ডেনসিটি লাইন। এটা থিওরিটিক্যাল লাইন। আমরা জানি যে পানির ঘনত্ব, সো এই লাইনের সব জায়গায়, সো এই লাইনের যে কোনো পয়েন্ট যদি নাও, ধরো আমি এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্ট নিয়ে দেখলাম যে এই পয়েন্টে রেডিয়াস কত, এই পয়েন্টে ভর কত, তারপরে তুমি এটা যদি এই ভরটা এখানে বসাও এবং এই রেডিয়াসটা এখানে বসাও, তারপর ডেনসিটি হিসাব করো, দেখবে এটা 1000 হবে। এবং এই লাইনের যে কোনো পয়েন্টের ক্ষেত্রে এটা সত্যি, এই লাইনের যে কোনো পয়েন্টে, কারণ অফকোর্স মাস ভর পাল্টাচ্ছে, রেডিয়াস পাল্টাচ্ছে, কিন্তু দুইটার এই ধরনের রেশিওটা কনস্ট্যান্ট হবে এই লাইনের উপরে সব বিন্দুতে। সো এটা হচ্ছে থিওরিটিক্যাল লাইন, কারণ আমরা জানি পানির ডেনসিটি হচ্ছে 1000, সো এটা হচ্ছে ওই 1000 kg/m³, ওই ডেনসিটি লাইন। এটা হচ্ছে আয়রনের ডেনসিটি লাইন, এটা থিওরিটিক্যাল লাইন। সো এটার মাঝখানে থাকা মানে আমি বলতে পারবো যে যদি এটা এখানে থাকে তাহলে আমি দেখবো যে তার ডেনসিটি এতই কম যে তার ভিতরে যদি কোনো মেটাল থাকতো, যদি কোনো রক থাকতো, তাহলে তার ডেনসিটি এত কম হতে পারতো না। সো বোঝাই যাচ্ছে এরা সব গ্যাস দিয়ে তৈরি, যেমন ইউরেনাস, নেপচুন, জুপিটার, স্যাটার্ন সবাই আমরা জানি গ্যাস দিয়ে তৈরি, ওর ভিতরে কোনো ভারী পদার্থ নাই। কিন্তু যদি এখানে থাকে তাহলে হচ্ছে তার মধ্যে একটা মিক্স অফ গ্যাস, লিকুইড এবং সলিড থাকবে যদি দুইটার ভিতরে থাকে, এবং ইন্ডিভিজুয়ালি। হ্যাঁ, বোঝা গেছে। এবং সো আরেকটা বলতেছে এখানে যদি যখন কোনো কিছু, সো এই ডায়াগ্রামটা করা হচ্ছে জীবন আছে কিনা বোঝার জন্য না, বোঝার জন্য হচ্ছে যে কোন গ্রহগুলা ইন্টারেস্টিং, যাতে ইন্ডিভিজুয়ালি ওই গ্রহগুলাকে আমরা আরো বেশি অবজার্ভ করতে পারি। তখন যেটা হবে, প্রথমে জাস্ট গ্রহ ডিটেক্ট করা হলো, কারণ এই জাস্ট রেডিয়াস এবং ভর অনেক গ্রহেরই হিসাব করা যায় র্যান্ডমলি। আমি ধরলাম কেপলার 4000 করছে, আমরা এখন মোটামুটি নিশ্চিত ভাবে জানি যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির প্রায় প্রতিটা তারার চারদিকে গ্রহ আছে, এমন কোনো তারা নাই। সো যদি গ্যালাক্সিতে ধরলাম যে 100 বিলিয়ন তারা থাকে আনুমানিক, প্রতিটার চারদিকে 2টা করে গ্রহ যদি থাকে, তাহলে গড়ে 2টা ধরলাম, কোনোটাতে নাই কোনোটাতে বেশি আছে, গড়ে যদি 2টা হয় তাহলে 200 বিলিয়ন গ্রহ আছে, তার মধ্যে মাত্র 4000 আবিষ্কার করা হয়েছে, যেটা কিছুই না। সো আরো 20 বছর পরে যখন হয়তো কয়েক কোটি গ্রহ আবিষ্কার করা হবেই, আগামী 20 বছরে হয়তো কয়েক লক্ষ হবে মিনিমাম গ্রহ আবিষ্কার করা হয়ে যাবে, তখন এটা আরো ইন্টারেস্টিংলি জানা যাবে। এবং তখন যেটা করা যাবে, তখন এই ডায়াগ্রামের মাধ্যমে কোন গ্রহগুলা অন্তত জীবনের জন্য মোটামুটি উপযোগী সেটা প্রথমে ডিটেক্ট করা হবে এই উপায়ে। তারপরে ওই গ্রহগুলাকে আলাদা আলাদাভাবে অবজার্ভ করে ওই গ্রহের অ্যাটমসফিয়ার কেমন সেটা এই ধরনের স্পেকট্রামের মাধ্যমে বোঝার চেষ্টা করা হবে। কারণ স্পেকট্রাম অবজারভেশন যেহেতু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আরো একটা গ্রহকে অনেকক্ষণ ধরে অবজার্ভ করতে হয়, ভর এবং রেডিয়াস তুলনামূলক কম সময় বের করে ফেলা যায়, কিন্তু এই স্পেকট্রাম বের করতে হলে আমার একটা গ্রহকে কয়েক ঘন্টা বা মানে 30-40 ঘন্টা অবজার্ভ করতে হবে টোটাল। সো ইন্ডিভিজুয়াল ওই গ্রহগুলোকে নিয়ে ওইগুলাকে আরো বেশি অবজার্ভ করে সেগুলোর অ্যাটমসফিয়ার কেমন বোঝার চেষ্টা করতে হবে, তখন আলটিমেটলি জীবন নিয়ে স্পেসিফিক। কারণ অ্যাটমসফিয়ার বলার পরে প্রথমত যেটা বলা যাবে সেটা হচ্ছে ওই গ্রহে গ্রিন হাউস ইফেক্ট কতটা,
গ্রিন হাউস ইফেক্ট কতটা বোঝা গেলে সেই গ্রহের টেম্পারেচার নিয়ে নির্দিষ্টভাবে কিছু বলা যাবে। তারপরে হচ্ছে দেখতে হবে যে অ্যাটমসফিয়ার এমন কিছু থাকতে পারে যেটা প্রাণী না থাকলে সম্ভব না, তখন বোঝা যাবে ওই গ্রহে প্রাণী আছে। কিন্তু আমি আসলে এখানে একটা জিনিস স্কিপ করছি, এখানে আমি আপাতত যেটা বলছি সবই হচ্ছে জাস্ট হচ্ছে জীবনের অস্তিত্ব এইভাবে কেমিক্যাল উপায়ে বের করার চেষ্টা করা। কিন্তু আরেকটা উপায় অফকোর্স আছে, আমরা যদি চিন্তা করি অন্য কোনো গ্রহে মানুষের মতো প্রাণী আছে যারা রেডিও সিগন্যাল এমিট করতে পারে, যেমন মানুষের রেডিও টেলিভিশন আছে, এবং রেডিও টেলিভিশন থেকে যত সিগন্যাল বের হয় সবই পৃথিবীর অ্যাটমসফিয়ার ভেদ করে মহাশূন্যে চলে যেতে পারে। এবং সেই রেডিয়েশন গুলা যদি আমাদের বর্তমানে 100 বছর আগে যেহেতু প্রথম রেডিও সিগন্যাল এমিট করা হয়েছে, সো 100 লাইট ইয়ার দূরে যারা দূরে পর্যন্ত যদি কেউ থাকে তাহলে তাদের আমাদেরকে দেখতে পারার কথা, মানে আমাদেরকে শুনতে পারার কথা। অন্তত ভালো শুনতে পারবে না, হয়তো শুধু নয়েজ পাবে আসলে, কিন্তু অন্তত বুঝবে যে কিছু একটা আছে। সেটাও আরেকটা উপায়। সেটার ক্ষেত্রে এটা ইন্টারেস্টিং, কারণ ভবিষ্যতে যেটা করা হবে সেটা হচ্ছে এখান থেকে ইন্টারেস্টিং গ্রহ সিলেক্ট করে সেটার অ্যাটমসফিয়ার একদিকে অ্যানালাইজ করা যায়, আরেকদিকে দেখা যায় যে সেখানে ইন্টেলিজেন্ট লাইফ থাকতে পারে কিনা, সেটাও কেউ দেখতে পারে। আর কোনো স্যার আরেকজন কোয়েশ্চেন করছিল ফসফিনের সাথে লাইফের সম্পর্কটা কিরকম? সেটা আসলে আমি নিজেও খুব ডিটেইলস, আরেকটা জিনিস বলতে হবে যে আমি নিজে যেহেতু ঠিক অ্যাস্ট্রোবায়োলজি নিয়ে কাজ করি না, বলছি আমি পুরো রেডিও অ্যাস্ট্রোনমি, কিন্তু আমার আগ্রহ আছে অনেক এটাতে। ফসফিনের সাথে ডিটেইল সম্পর্ক এখনো আমি আসলে কেমিক্যালি জানি না, কিন্তু সবাই ওই যে পেপারটাতে এটা পাবলিশ হয়েছে সেখানে বলা হয়েছে যে ফসফিন দুই ভাবেই তৈরি হতে পারে, একটা হচ্ছে ফিজিক্যাল উপায়, আরেকটা বলা হয় বায়োলজিক্যাল উপায়। ফিজিক্যাল মানে এখানে জীবনের কোনো সম্পর্ক নাই, কিন্তু ভিনাস যে ধরনের গ্রহ, তাতে ভিনাসে ওই ফিজিক্যাল উপায়ে ফসফিন তৈরি হওয়া নাকি সম্ভব না। সো কোনো প্রাণী থাকলে সেই প্রাণীর মাধ্যমে ফসফিন, কারণ এটা আমরা জানি যে কোনো একটা গ্রহে, যেমন পৃথিবীর অ্যাটমসফিয়ার যেরকম, সেটা পৃথিবীতে জীব আছে বলেই সম্ভব। সো কেউ যদি পৃথিবীর জাস্ট অ্যাটমসফিয়ার দেখে এবং অ্যাটমসফিয়ার এই এমিশন লাইনগুলো দেখে, অ্যাবজর্পশন লাইনগুলো দেখে, তাহলে সে বুঝতে পারবে যে পৃথিবীতে জীবন আছে। কারণ এরকম এখানে আরো অনেক ধরনের লাইন আছে, যেমন হচ্ছে অক্সিজেন লাইনও তো থাকবেই, অ্যাটমসফিয়ারে অক্সিজেন আছে কিনা, কতটুকু আছে বের করা সম্ভব। মিথেন, সেটাও একটা এলিমেন্ট। স্যার আমার একটা এলিমেন্ট। হ্যাঁ, যদিও আপনি যা বলতেছেন তার খুব একটা কিছু বুঝতেছি না, আমি এই বছর মাত্র এসএসসি পাস করছি, এই কারণে আমার জাস্ট একটা কোয়েশ্চেন হচ্ছে, আমরা তো পৃথিবীতে যে অ্যাটমসফিয়ার ওইটার ধারাবাহিকতা এই জিনিসগুলা তৈরি হচ্ছে, মানে এই যে স্ট্যাটিস্টিক্স গুলো আপনি দেখাচ্ছেন বা যে গ্রাফ গুলো দেখানো হচ্ছে, এখন আমরা এটা কেন করতেছি না যে অন্য ধরনের গ্যাসীয় ইয়েতে তো গ্যাসীয় অ্যাটমসফিয়ারও তো জীব থাকতে পারে, তারা অন্যরকম, মানে ওই পরিবেশের সাথে খাপ খাওয়ানো, তো এটা কেন করা হচ্ছে না? একদম বলেই দেওয়া হচ্ছে যে এখানে সম্ভবই না জীব, এটা কেন? এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, মানে অনেকে, কিন্তু এখানে মেইন সমস্যা যেটা, যে জীবন সম্পর্কে যেহেতু মানুষের কোনো আইডিয়াই নাই, যে কারণে আমি ওই যে অরিজিন অফ লাইফ নিয়ে কিছু জিনিস বলার কথা ছিল, এটা নিয়ে অনেক ধরনের কাজ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট সংজ্ঞা নাই যে জীবন কি জিনিস এবং কিভাবে তৈরি হয়েছে। এক্স্যাক্টলি কেউ জানে না। জানে মোটামুটি যে হ্যাঁ কোনো ধরনের অজৈব পদার্থ থেকে একসময় জৈব পদার্থ হয়েছে, জানে, কিন্তু যেহেতু একদমই আইডিয়া নাই, এখন একমাত্র যেটা ধারণা করে নিতেছে সবাই যে পৃথিবীতে যেভাবে হয়েছে এইভাবে হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। সো এমন জীবন থাকতেই পারে যেগুলো পৃথিবীর মতো না, কিন্তু সেগুলো থাকলে ওইটা নিয়ে আমাদের কোনো আইডিয়াই নাই, ওটা আমরা খোঁজার চেষ্টা করতে পারবো। কারণ ওইটা নিয়ে অনেকে থিওরি দিতে পারে, যেমন কেউ বলে যে কার্বন বেস না, আমাদের শরীর মূলত কার্বনের উপর ভিত্তি করে তৈরি, কার্বন সবচেয়ে বেশি, বা কার্বন সবচেয়ে বেশি না হলেও সবচেয়ে ভাইটাল এলিমেন্ট গুলো কার্বন দিয়ে বেশি তৈরি। অনেকে বলে সিলিকন দিয়ে তৈরি করা সম্ভব, কিন্তু সমস্যা হচ্ছে ওই ধরনের থিওরির সমস্যা হচ্ছে ওটা প্রমাণ করার আরো অসম্ভব। কারণ হচ্ছে সেখান থেকে আমরা কার্বন থেকে জীবন কিভাবে হয়েছে সেটাই জানি না, সো সিলিকন থেকে কি হয়েছে ওইটা তো আরো জানবো না। সো এটা যখন কেউ তৈরিও করতে যাবে সেটা হচ্ছে তার পিওরলি অনেকটা ধরো ফিজিক্সে যেরকম অনেক ধরনের মডেলিং এর চেষ্টা করে মানুষ অন্যরকম, সেরকম একটা ব্যাপার হবে। সেই কারণে এখন মানুষের কনসেপ্টটা মোটামুটি এরকম যে পৃথিবীতে যেভাবে হয়েছে জীবন, সেটা খুব একটা মানে খুব অলৌকিক কিছু ছিল না, মানে সেটা নর্মাল, মানে পৃথিবীর ইতিহাস দেখে মনে হচ্ছে, পৃথিবীর গত 4 বিলিয়ন বছরের ইতিহাস দেখে মোটামুটি মনে হচ্ছে যে এটাতে খুব এক্সেপশনাল কিছু না। এমনও না যে হুট করে একবার জীবন হয়ে গেছিল বলেই সার্ভাইভ করছে, এমনও দেখা গেছে যে পৃথিবী আসলে বারবার জীবন তৈরি করতে সক্ষম। এমনকি এটাও দেখা গেছে যে পুরা জীবন যদি পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়া হয়, যেটা হয়েছে পৃথিবীতে 5 বার,
পৃথিবীতে মোট জীবের 99% ধ্বংস হয়ে গেছে গত 4 বিলিয়ন বছরের ইতিহাসে। অন্তত 5 বার এই ঘটনা ঘটছে যে 90 থেকে 99% জীব পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, এবং ভবিষ্যতে হবে অবশ্যই। কিন্তু তাতেও লাভ হয়নি। পৃথিবী এতই ভালো জীবন তৈরিতে যে সে আবার করছে পুরোপুরি। সো প্রতিটা বিলুপ্তির পরে সে আবার করছে। এগুলো থেকে মানুষ বুঝতেছে যে এই প্রসেসটা খুব একটা মানে অসম্ভাব্য না, এবং এটা যদি পৃথিবীতে হয়ে থাকতে পারে তাহলে অন্য যে কোনো জায়গায় হতে পারে। সো তাহলে প্রশ্নটা এরকম হবে যে আমরা এখন অ্যাস্ট্রোবায়োলজিতে এখন বিজ্ঞানীরা চেষ্টা করতেছে না এটা বের করার যে জীবন কত আছে। প্রথম প্রশ্ন এটা যে পৃথিবীর মতো জীবন কতগুলো আছে, কারণ সেটাই অনেক থাকার কথা। কেন অনেক থাকার কথা? কারণ সিম্পলি এটা যে আমরা জানি যে পৃথিবী যে ধরনের পদার্থ দিয়ে তৈরি, এরকম মানে কোটি কোটি গ্রহ আমাদের গ্যালাক্সিতে থাকতে পারে যেগুলা এক্স্যাক্টলি একই ধরনের জিনিস দিয়ে তৈরি। সো ওইখানে কেন একই ধরনের ঘটনা 4 বিলিয়ন বছরে ঘটবে না সেটার কোনো কারণ নেই, মানে ঘটতেই হবে। আচ্ছা, বুঝতে পারছি। ব্যাপারটা সেরকম। আর কোনো? স্যার আমি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, মেইনলি আমার প্রশ্ন হচ্ছে এক্সোপ্ল্যানেট নিয়ে। মানে আপনি যে ডায়াগ্রামে এক্সোপ্ল্যানেট গুলো দেখাইছেন, সেটা মানে এই সব এক্সোপ্ল্যানেট গুলো কি আমাদের মিল্কি ওয়েতে ডিটেক্ট করা, নাকি আমাদের গ্যালাক্সির বাইরেরও আছে? এগুলো সবই মিল্কি ওয়ের ভিতরে, কারণ মিল্কি ওয়ের বাইরের এক্সোপ্ল্যানেট ডিটেক্ট করার ক্ষমতা আরো 50 বছরেও হবে কিনা সন্দেহ আছে। কারণ হচ্ছে যে এক্সোপ্ল্যানেট ডিটেক্ট করা অনেক কঠিন, শুধু মিল্কি ওয়ের ভিতরে যে তাই না। আমি যদি আবার এক্সোপ্ল্যানেটে যাই, সো ইন্টারেস্টিংলি এই অ্যাপটা অনেক সুন্দর, কারণ এটাতে পুরো ইউনিভার্স দেখা যায় লিটারেলি। সো এটা হচ্ছে সিএমবি, বিগ ব্যাং এর 4 লক্ষ বছর পরে। তারপর যদি আমি জুম ইন করতে থাকি, এবং ইন্টারেস্টিংলি অ্যাপটা বানানো হয়েছে পুরো অবজারভেশনের উপর, এটা কোনো সিমুলেশন না, আসলেই অবজারভেশন। সো প্রত্যেকটা ডট, যেমন এখানে প্রত্যেকটা ডট একটা গ্যালাক্সি। সো আমরা জানি বর্তমানে গ্যালাক্সির সংখ্যা হিসাব করা হয়েছে 2 ট্রিলিয়ন। সো 1 ট্রিলিয়ন মানে 1000 বিলিয়ন, মনে রাখতে হবে, 100 বিলিয়ন না। সো 2000 বিলিয়ন গ্যালাক্সি আছে শুধুমাত্র আমাদের অবজারভেশনের সীমার মধ্যেই, অবজারভেবল ইউনিভার্সের মধ্যে। সো কিন্তু আরেকটা গ্যালাক্সি, আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি হচ্ছে অ্যান্ড্রোমিডা। সেই অ্যান্ড্রোমিডা এত দূরে, আমরা এখন অ্যান্ড্রোমিডা দেখার চেষ্টা করতে পারি। আমি যদি জুম ইন করি, প্রত্যেকটা ডট একটা গ্যালাক্সি, আমরা মিল্কি ওয়ের আরো কাছে আসতে পারি। অন্য কোনো গ্যালাক্সির এত কাছে যাওয়া সম্ভব না, কারণ অন্য কোনো গ্যালাক্সি আমরা এত ভালো অবজার্ভ করতে পারিনি। আমরা যদি মিল্কি ওয়ের কাছে আসি, যেই গ্যালাক্সি মিল্কি ওয়ের যত কাছে সেটা আমরা তত ভালো অবজার্ভ করতে পারছি। সো এখন এটা হচ্ছে মিল্কি ওয়ে, এটা এই পাশে যেটা দেখা যাচ্ছে ওইটাই অ্যান্ড্রোমিডা হতে হবে। সো এটা অ্যান্ড্রোমিডা। আবার ইন্টারেস্টিংলি অ্যাপটার সেন্টার হচ্ছে পৃথিবী, কারণ অবজারভেশন সব পৃথিবীকে সেন্টার করেই করা। সো অন্য কোথাও সেন্টার শিফট করা সম্ভব না। কিন্তু দেখা যাচ্ছে অ্যান্ড্রোমিডা হচ্ছে ওই গ্যালাক্সিটা। এখন অ্যান্ড্রোমিডার ভিতরে কিছু তারা অবজার্ভ করা, অনেক গ্যালাক্সির ভিতরে ইন্ডিভিজুয়াল তারা অবজার্ভ করা যায়, কিন্তু শুধুমাত্র যদি তারাগুলো অনেক ব্রাইট হয়। এখন ওই অনেক একটা গ্যালাক্সির ভিতরে অনেক ব্রাইট কোনো তারার চারদিকে গ্রহ থাকলে সেটা ইন প্রিন্সিপাল ডিটেক্ট করা সম্ভব, কিন্তু সেটার জন্য অনেক পাওয়ারফুল টেলিস্কোপ লাগবে। পাওয়ারফুল বলতে অনেক বড় টেলিস্কোপ লাগবে, মানে হচ্ছে টেলিস্কোপের যে এই অপটিক্যাল টেলিস্কোপ যেটা করা হয়, রিফ্লেক্টিং মিরর থাকে, আয়না থাকে। সো বর্তমানে সবচেয়ে বড় টেলিস্কোপের আয়নার সাইজ হচ্ছে 10 মিটার ডায়ামিটার। বর্তমানে ইউরোপে একটা বানানো হচ্ছে যেটা 40 মিটার হবে ডায়ামিটার, 4 গুণ বাড়ানো হবে সাইজ। সেটা দিয়ে সম্ভব কিনা আমি আসলে জানি না, দেখতে হবে, কিন্তু ইন প্রিন্সিপাল সম্ভব। কিন্তু এখন পর্যন্ত যা পাওয়া গেছে সব কিন্তু এই ডায়াগ্রামে ওই রেড লাল ডট গুলো দিয়ে দেখানো হচ্ছে। সো সব যে শুধু আমাদের মিল্কি ওয়ের ভিতরে তাই না, 90% অ্যাকচুয়ালি আমাদের খুব কাছে, সূর্যের খুবই কাছে। মানে মিল্কি ওয়ের ভিতরের 99% জায়গায় এখন পর্যন্ত অবজার্ভ করা যায় না। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার, মানে অপটিক্যাল টেলিস্কোপের ক্ষেত্রে মানে ডায়ামিটার বাড়ানোর মানে সমস্যাটা কি? মানে 40 মিটার জায়গায় 50 মিটার করলে কি সমস্যা? সমস্যা যেটা সেটা হচ্ছে ওই মেইনলি এটা ইঞ্জিনিয়ারিং সমস্যা। অফকোর্স ইন প্রিন্সিপাল কোনো সমস্যা নেই, আমি 100 মিটার ডায়ামিটার প্রপোজ করতে পারি, কিন্তু এটা হচ্ছে টেকনোলজি যত উন্নত হয় তার সাথে তাল মিলায় টেলিস্কোপ বড় হয়। যেমন এখন পর্যন্ত কেউ প্রশ্ন করতে পারে কেন ম্যাক্সিমাম ডায়ামিটার এখন পর্যন্ত 10 মিটার। কারণ একটা টেলিস্কোপের জন্য যেই ধরনের টেকনোলজি দরকার, মেইন ব্যাপার যেটা দরকার যে আমার আয়নাটাকে প্রচন্ড স্মুথ হইতে হবে, এবং আয়নাটার সব জায়গায় ওই স্মুথনেসটা সমান থাকতে হবে। এটা হচ্ছে একটা ব্যাপার। এখন 10 মিটার ডায়ামিটারের একটা সিঙ্গেল মিররকে এতটা স্মুথ বানানোর টেকনোলজি আমাদের আছে, 10 মিটার পর্যন্ত আছে। 10-এর বেশি হইলে ওই স্মুথনেসটা এতই কমে যায় যে তখন ওই টেলিস্কোপটা আর ইউজ করা যাবে না। তাহলে বোঝাই যাচ্ছে যে টেলিস্কোপের টেকনোলজি, এটা পুরো টেকনিক্যাল সমস্যা। টেলিস্কোপের টেকনোলজি এই অপটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর টেকনোলজির সাথে তাল মিলাই কাজ চলবে।
এখন এই 40 মিটারের যেগুলো বানানো হচ্ছে সেগুলো এমনকি একটা সিঙ্গেল মিরর দিয়ে বানানো হয় না, সেটা হচ্ছে কেউ ওই ইএলটি যেটা সবচেয়ে বড় টেলিস্কোপ হবে, এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ নাম, মানে নামগুলো অ্যাস্ট্রোনমিদের নামগুলো একটু, আচ্ছা দেখো এখন এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ যেটা 40 মিটার হবে, এটার ডায়াগ্রাম যদি দেখো তাহলে দেখবো যে এটা আসলে একটা আচ্ছা এটাই দেখাতে যাচ্ছিলাম। সো এখানে সবচেয়ে বড় যে সার্কেলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইএলটির ডিজাইন। দেখা যাচ্ছে এখানে শত শত বা হয়তো হাজার হাজার ছোট ছোট হেক্সাগোনাল মিরর আছে, এই সবগুলাকে একসাথে কানেক্ট করে 40 মিটার বানানো হয়েছে। সো এমনকি 10 মিটারও মানুষ একটা সিঙ্গেল মিরর বানায় না, অনেকগুলো ছোট ছোট হেক্সাগোনাল শেপ একসাথে করে। এবং একসাথে করলে একদিকে সুবিধা হচ্ছে একটা সিঙ্গেল মিররকে ইউনিফর্ম করার ঝামেলা থাকে না, এবং ইন্ডিভিজুয়াল যে প্রত্যেকটা এলিমেন্ট যে কয়েক হাজার মিরর আছে, আয়না আছে, এই প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে মুভ করা যায়, কারণ এই প্রত্যেকটার নিচে মেকানিক্যাল সাপোর্ট দেওয়া আছে, যে মেকানিক্যাল সাপোর্ট দিয়ে ওগুলোকে মুভ করা যায়, ওই মুভ করে আরো অনেক কিছু করা যায়, অনেক অ্যাডজাস্টমেন্ট করা যায়। এই টেকনোলজি যত উন্নত হবে হয়তো টেলিস্কোপের সাইজও তত বাড়বে, এটাই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ স্যার। আর কিছু? সময় অনেক চলে গেছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকে এখানে আমাদের এই সেশনটা শেষ করতে পারি। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। আর যদি একটু থাকেন আমরা আমার কমিটি মেম্বারদের সাথে একটু কথা বলবো। আচ্ছা, হ্যাঁ শিওর। 5 থেকে 10 মিনিট। সবাই তাদেরকে অনেক ধন্যবাদ ক্যাম্পটকে জন্য। আমরা আমাদের ক্যাম্পটকের সেশনটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।